আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে নিরাপদে এবং ভালো আছেন। আজকের রাতের ডায়েরির আরেকটি গা ছমছমে রহস্যে ঘেরা পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি। এই পৃথিবীতে কিছু অভিজ্ঞতা আছে যা চোখে দেখা যায় না, কিন্তু আত্মা কেঁপে ওঠে, বুক ধকধক করতে থাকে। ভয়, অন্ধকার আর অজানা, এই তিনটি শব্দ একত্রে তৈরি করে এমন কিছু মুহূর্ত যা মানুষের যুক্তি বা বিজ্ঞান কখনো বুঝে উঠতে পারে না। অনেকে লোকলজ্জা কিংবা কুসংস্কারের কারণে এসব ঘটনা চেপে যান, মুখ খুলতে চান না, কিন্তু ঠিক সেই সব গোপন অথচ বাস্তব অভিজ্ঞতাগুলোই রাতের ডায়েরি তুলে ধরে আপনাদের সামনে একে একে। আমরা শুনেছি এমন বহু ঘটনা। আপনিও কি কখনো এমন কিছু অনুভব করেছেন, অথবা আপনার কাছের কেউ কি শেয়ার করেছেন এমন ভয়ানক সত্য? জিন, আত্মা, কবরস্থান, নাকি সেই পুরনো পরিত্যক্ত ভাঙা বাড়ি? আপনার সবচেয়ে ভয়ের অভিজ্ঞতা কোনটা? নিচে কমেন্টে অবশ্যই লিখবেন। আর আপনি আমাদের সাথে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন সেটাও জানাতে ভুলবেন না। যদি আপনার নিজের জীবনে ঘটে যাওয়া কোনো গা শিউরে ওঠা সত্য গল্প থাকে, তাহলে সেটা আমাদের পাঠিয়ে দিন। ইমেল ও হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিওর নিচে দেওয়া আছে। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে ইনশাল্লাহ। তাহলে চলুন আজকের রাতের দরজাটা একটু খুলে দেই, কারণ সব ভয় কল্পনা নয়, কিছু ভয় একেবারে বাস্তব। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনি সাহসী, নয়তো এখনই আলো জ্বালিয়ে নিন। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আজ আমরা যে ঘটনাটি প্রথমে শুনবো সেটি আমাদেরকে এক আপু হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজে পাঠিয়েছিলেন। আপুর ঘটনাটি খুবই চমৎকার। তাহলে চলুন ঘটনাটি দিয়ে ভিডিওটা শুরু করা যাক। আপু সম্পর্কে আর তার ঘটনা সম্পর্কে আমরা সবকিছু তার ভয়েস মেসেজ থেকে জানবো। তবে আপু অনুরোধ করেছেন যে আমি ঘটনাটা আপনার ন্যারেট করে আপনাদেরকে শোনাই। তাই আপুর অনুরোধ অনুযায়ী আমি আপনাদেরকে আমার মতো করে ঘটনাটা শোনাচ্ছি। তাহলে চলুন আপনাদেরকে বলি আপু কি বলেছিলেন। আপু বলেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাইয়া, আপনি আর আপনার পরিবার কেমন আছে? আশা করি আল্লাহ তাআলা আপনাকে আর আপনার পরিবারকে ভালো রেখেছে। সবসময় এভাবেই ভালো থাকুন, দোয়া করি। আমার নাম রোহানা, আমি বরিশালে থাকি। সবসময় আপনার ঘটনা শুনি। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং ট্রাক ড্রাইভারদের ঘটনাগুলো, কারণ এই ঘটনাগুলো অন্যান্য ঘটনার চাইতে আমার কাছে একদম আলাদা মনে হয়। আজ আমি যে ঘটনাটি আপনাকে বলবো সেটি আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শুনেছি। আমার হাজব্যান্ডের এক বন্ধু ট্রাক ড্রাইভার ছিলেন। তার জীবনে এক ভৌতিক ঘটনা ঘটেছিল এই পেশায় কর্মরত অবস্থায়। সেই ঘটনার পর থেকে তিনি আজ পর্যন্ত সেই ভয় কাটিয়ে উঠতে পারেননি। যাই হোক, ওনার নাম পলাশ ভূঁইয়া। আমার হাজব্যান্ড পলাশ ভাইয়ার কাছ থেকেই ঘটনাটি শুনেছিলেন। আমি আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। ঠিক সেভাবে বলি যেভাবে আমার হাজব্যান্ডকে পলাশ ভাইয়া বলেছিলেন। তবে ভাইয়া, আমি তেমন একটা সাজিয়ে গুছিয়ে বলতে পারি না, তাই আপনি আপনার মতো করে সবাইকে ঘটনাটা শোনাবেন। যদি আমার পাঠানো এই লোমহর্ষক ঘটনাটি আপনার পছন্দ হয়। বলছেন পলাশ ভাইয়া, একদিন আমার একটা কাজ এলো। যশোরের এক টাইলস কোম্পানির মালিকের কিছু জিনিস দ্রুত সেখানে পৌঁছে দিতে হবে। জিনিসগুলো খুব দামি ছিল, তবে কি জিনিস সেগুলো আমি দেখিনি। ঢাকায় তার লোকেরা সেই জিনিসপত্র ভালোভাবে প্যাকেজিং করে আমার ট্রাকে উঠিয়ে দিয়েছিল। আমার আর দেখার সুযোগ হয়নি, তবে বারবার বলে দিয়েছিল যে দামি জিনিস আমি যেন খুব যত্নে নিয়ে যাই। আমাকে সেই জিনিসগুলো নিয়ে ঢাকা থেকে যশোরে যেতে হবে। হঠাৎ আমাকে ঝিনাইদহ হাইওয়ে দিয়ে সেখানে পৌঁছাতে হবে। তারা সবকিছু উঠিয়ে দিয়ে সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে রাখলো। আমি ট্রাকে ওঠার আগে ইঞ্জিন, টায়ার এবং অন্যান্য জিনিসগুলো ঠিকঠাক মতো চেক করে নিলাম, যাতে মাঝ রাস্তায় আবার কোনো বিপদে না পড়তে হয়। সেখান থেকে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমি আল্লাহর নাম নিয়ে ট্রাকে উঠে পড়ি আর রওনা দিয়ে দিই যশোরের উদ্দেশ্যে, সেই ঝিনাইদহ হাইওয়ে ধরে। ঝিনাইদহ হাইওয়ে সম্পর্কে মাঝে সাঝে টুকিটাকি ভৌতিক কথা শুনেছি, কিন্তু কখনো নিজের চোখে কিছু দেখিনি, তাই তেমন ভয় লাগতো না। আমি ট্রাক নিয়ে যশোরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। চলতে চলতে এক সময় শহরের আলোগুলো বিদায় নিয়ে নেয়। প্রতিদিনের মতো আশপাশে আরও গাড়ি, বাইক এবং ট্রাক চলাচল করছিল। আমি চলতে চলতে ঢাকার শহর পেছনে ফেলে আসি। যার জিনিসপত্র পৌঁছে দিচ্ছিলাম সে বলেছিল সাবধানতার সাথে যত তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানো যায় পৌঁছাতে, কারণ জিনিসগুলো তার জন্য খুবই মূল্যবান। চলতে চলতে আমি কিছুটা পথ পার হয়ে গেলে ট্রাকটা রাস্তার এক পাশে দাঁড় করালাম। সেখানে একটা হোটেল ছিল, খুব ছোট্ট একটা হোটেল। ভাবলাম একটু চা খেয়ে নেই, তাহলে শরীরটা ভালো লাগবে। ট্রাক এমন জায়গায় দাঁড় করিয়েছিলাম যেখানে জাম লাগার কোনো সুযোগ ছিল না। ওই হোটেলের এক পাশে ট্রাক পার্ক করার মতো বেশ খানিকটা জায়গা ছিল, সেখানে রেখেছিলাম। তারপর হোটেলের বাইরে বিছানো চেয়ারে গিয়ে বসলাম। সেখানে আগে থেকেই আরো কিছু ট্রাক ড্রাইভার উপস্থিত ছিল, তারাও চা খাচ্ছিল। আমি নিজের জন্য একটা চায়ের অর্ডার দিলাম। 2 মিনিটের মধ্যেই আমার চাটা দেওয়া হলো। আমার বয়সী একজন আমাকে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছেন ভাই? আমি বললাম, এই তো একটু যশোরের দিকে যাব। সে আবার জিজ্ঞাসা করলো, কি মাল নিয়ে যাচ্ছেন? আমি বললাম, একটা টাইলস কোম্পানিওয়ালার দামি কিছু জিনিসপত্র আর কি। ইতিমধ্যে পাশের একজন বয়স্ক লোক চা খেতে খেতে বলল, আমি ট্রাক চালাচ্ছি 45 বছর হলো। তুমি যেখানে যাচ্ছ একটু সাবধানে যেও। মাঝে মাঝে কিছু এমন রাস্তা পার করতে হয়
যেখানে কিছু জিনিস চোখে দেখা না গেলে উপস্থিত থাকে। আর এই ঝিনাইদহের হাইওয়ের কথা তো কম বেশি হয়তো জানো। যদিও আমি আজ পর্যন্ত তেমন কিছু দেখিনি, তাই লোকটার কথাকে ঠাট্টা হিসেবে নিলাম। তবে লোকটা যেহেতু বয়সে আমার চাইতে অনেক বড় ছিল, তাই তার সম্মানার্থে আর কোনো কথা বললাম না, শুধু হাসূচক মাথা নাড়লাম। যেহেতু আমাকে দ্রুত সে জিনিসপত্র পৌঁছে দিতে হবে, তাই চাটা শেষ করে উঠে পড়লাম। আমার কাছে তাদের সাথে গল্প করার মতো যথেষ্ট সময় ছিল না, তাই টাকাটা পরিশোধ করে ট্রাকের দিকে হাঁটা ধরলাম। পেছন থেকে ওই বয়স্ক লোকটা উঁচু গলায় আবার বলল, বাবা সাবধানে, আল্লাহর নাম নিয়ে যাও। আমি শুধু হাত উঁচু করে হ্যাঁ বলে দিলাম। তারপর ট্রাক নিয়ে আবার গন্তব্যের দিকে রওনা হয়ে গেলাম। একটা কথা বলে রাখি, সেই সময়টা ছিল রোজার ঈদের 2-3 দিন পর, 2002-এর ঘটনা। ঈদের ছুটিতে সরকারি অফিসার থেকে নিয়ে শুরু করে রিক্সা চালক সবাই গ্রামে গিয়েছে ছুটি কাটাতে। সেই সময়টা তো এমনিতেই চোর ডাকাতের ভয় বেশি থাকে, আর ঢাকা শহরের অর্ধেকের বেশি ফাঁকা হয়ে যায়। ব্যস্ত রাস্তাগুলোতে আর তেমন গাড়ি ঘোড়া চোখে পড়ে না। আমি এবার চলতে চলতে একদম একা হয়ে গেলাম। যদিও ঢাকা ছেড়ে আসার সময় কয়েকটা গাড়ি চোখে পড়ছিল, কিন্তু এখন একদম রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছিল। সময়টা ছিল রাত প্রায় 9টা। তবে ঢাকা থেকে এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, শুধুমাত্র গাড়ি ঘোড়ার সংখ্যা একদম কমে শূন্য হয়ে গিয়েছিল। আমার গাড়িটাই শুধু হাইওয়েতে একা চলছিল। চলতে চলতে এক পর্যায়ে আমি রাস্তার একদম মাঝে একটা জিনিস দেখতে পাই। জিনিসটা একদম রাস্তার মাঝ বরাবর হওয়ার কারণে আমার গাড়ির সামনের দিকে নেওয়া একটু কষ্ট হয়ে যাচ্ছিল। এমনও করতে পারছিলাম না যে পাশ কাটিয়ে চলে যাব। তাই এবার আমি গাড়ি থেকে নিচে নামলাম। চারপাশে একদম নির্জন ছিল, শুধু বাতাসের শো শো শব্দ শুনছিলাম। যে জিনিসটা আমি গাড়ির সামনে দেখেছিলাম সেটা আসলে যে কি তার কিছুই বুঝতে পারছিলাম না। এরকম জিনিস আমি আগে কখনো দেখিনি, তাই সেটা কেমন দেখা যায় বা কি সেটা বলতে পারবো না। যাই হোক, সেই জিনিসটা খুব বড় ছিল, আর আমি সেটা সরানোর জন্য গাড়ি থেকে সামনে এগিয়ে যাচ্ছিলাম। এমন সময় আমার ঠিক পেছনে পায়ের আওয়াজ শুনতে পেলাম। আওয়াজ শুনে সাথে সাথে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। ভাবলাম হয়তো এটা আমার মনের ভুল ছিল। তারপর আমি আবার সামনে তাকালাম। তাকাতেই দেখলাম সেই জিনিস, যেটা আমার থেকে প্রায় 15-20 ফুট দূরে ছিল, সেটা আর নেই। সেটা একটা কালো কিছু ছিল। ওই জিনিসটা একদম উধাও হয়ে গিয়েছিল। রাস্তায় তখন আমি ছাড়া আর কেউ ছিল না। জিনিসটা খুব বড় ছিল। কোনো আওয়াজ ছাড়া কিভাবে উধাও হয়ে গেল তা আমি টেরও পেলাম না। ভয়াবহ অবস্থা দেখে আমার মনের মধ্যে ভয় ঢুকে গেল। আমি আর এদিক ওদিক না তাকিয়ে তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসলাম। তারপর আগের চাইতে আরো বেশি বাড়িয়ে ট্রাক চালাতে শুরু করলাম। চালাতে চালাতে সামান্য কিছু সময় পর দেখলাম সামনে একটা মহিলা এলোমেলো চুলে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমার ট্রাকটা যতই মহিলার সামনে যাচ্ছিল, মহিলা হাত উঠিয়ে আমাকে থামতে বলছিল। প্রথমে আমার মনে হলো যে ট্রাক থামিয়ে জিজ্ঞাসা করে সে কোথায় যাবে, কিন্তু পর মুহূর্তে মনে হলো যে এই জনমানব শূন্য রাস্তায় মহিলার জন্য ট্রাক থামিয়ে কথা বলাটা আমার একটা উচিত হবে না। এই মনে করে আমি ট্রাক আরো দ্রুত গতিতে চালাতে চালাতে মহিলাকে অতিক্রম করে ফেললাম। ট্রাকের আয়নার দিকে তাকিয়ে দেখলাম মহিলাটা এখন আমার ট্রাকের পেছনে রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে ট্রাকের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখে এক বিভৎস চমক ছিল। আমি তাড়াতাড়ি নিজের নজর সরিয়ে নিলাম। কিছুটা পথ আরো সামনে এগোলে আমি একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। তো আমার ট্রাকের পেছন থেকে মনে হচ্ছিল যেন কেউ আমার ট্রাকে রাখা জিনিসপত্রগুলোর মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করছে। আমি তখন জিনিসটাকে এড়িয়ে গেলাম, কিন্তু ওই আওয়াজটা ধীরে ধীরে ক্রমশ বাড়ছিল। তাই আমাকে বাধ্য হয়ে ট্রাক থামিয়ে নিচে নামতে হলো, কারণ ট্রাকের মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলো খুব দামি। কিছু হয়ে গেলে আবার বিপদ হয়ে যাবে। আমি ট্রাকের দরজা খুলে জিনিসপত্রগুলো ভালোভাবে দেখছিলাম। সব ঠিকঠাক ছিল, তবে একটি জিনিস আমার একটু অদ্ভুত লাগলো। জিনিসগুলোর একদম মাঝখানে একটা ব্যাগ পড়েছিল, ছোট্ট কাপড়ের ব্যাগ। আমি দরজা লাগিয়ে আবার ড্রাইভিং সিটের দিকে চলে যাচ্ছিলাম, আর মনে হলো ট্রাকের সামনের আয়নাতে কোনো একটা ছায়া পড়েছে। এগিয়ে গেলাম, কিন্তু তখন আর ছায়াটা দেখা যাচ্ছিল না। আমার মন মানসিকতা কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি ড্রাইভিং সিটে বসে ট্রাক চালাতে শুরু করলাম। আমি পুরোপুরি অন্যমনস্ক হয়ে বসেছিলাম। কিছুক্ষণ ট্রাক চালানোর পর আমার মনে হলো রাস্তা শেষ হয়ে গেছে। সে সময়টা একদম শীতের সময় ছিল না, কিন্তু রাস্তা কুয়াশা ভরে গেল। সেটা কুয়াশা ছিল নাকি ধোঁয়া বুঝতে পারছিলাম না, কিন্তু রাস্তা একদম ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে গেল। আমি কিছু দেখতে পারছিলাম না, সামনে রাস্তা আছে কিনা তা দেখার জন্য আমি ট্রাকটা নিয়ে নিচে নামলাম, কারণ ধোঁয়া বা কুয়াশা এতটা বেশি ছিল যে সামান্য কিছু দেখা যাচ্ছিল না। নেমে যখন ওই ধোঁয়ার দিকে যেতে শুরু করলাম, তখন সেই ধোঁয়ার মাঝখান থেকে একটা বাচ্চার হাসি ভেসে এলো। হেডলাইটের আলো সেই ধোঁয়ার মধ্যে পড়ছিল, কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। এমন সময় আমার মনে হলো ট্রাকের পিছন থেকে কেউ উঁকি মেরে আমাকে দেখছে। আমি একটু সাহস জাগিয়ে সাথে সাথে ট্রাকের পিছনে গেলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। এবার আমি সামনে চলে এলাম। ড্রাইভিং সিটের কাছাকাছি এসে দেখলাম ট্রাকের সামনের বড় আয়নায় একটা বাচ্চার হাতের ছাপ, ধুলোবালির মতো একটা বাচ্চা হাতের ছাপ। তাও আবার জানালার বাহির দিক থেকে নয়, বরং ভেতরের দিক থেকে। হঠাৎ কোনো বাচ্চা ড্রাইভিং থেকে অথবা ড্রাইভিং সিটের পাশে বসে জানালায় হাত দিয়েছে এমন মনে হচ্ছিল। এটা দেখে আমার পিলে চমকে উঠল, কারণ প্রথমে আমি ওই ধোঁয়ার মধ্য থেকে একটা বাচ্চার হাসির আওয়াজ শুনতে পেয়েছিলাম, আবার এখন এটা বাচ্চার হাতের ছাপ। আমি নিজেকে বলে সান্ত্বনা দিলাম যে হয়তো হাতের ছাপটা আমারই,
কিন্তু আমার হাত তো একটা বাচ্চার তুলনায় খুব বড়, কিছুতেই ওই হাতের ছাপ আমার হতে পারে না। কিন্তু নিজেকে বারবার সান্ত্বনা দিচ্ছিলাম। তারপর কোনো রকম গাড়িতে বসে চালাতে শুরু করলাম। অল্প একটু চালিয়ে যখন ওই ধোঁয়াশার ভেতরে ঢুকলাম, তখন আমার মনে হলো গাড়ির এক পাশ থেকে আরেক পাশে একটা ছায়ামূর্তি দৌড়াদৌড়ি করছে। আবার কখনো আমার গাড়ির সাথে সাথে দৌড়াচ্ছে, কখনো গাড়ির পেছনে চলে যাচ্ছি। আমি আবছা আবছা ওই ছায়ামূর্তিটা দেখতে পাচ্ছিলাম। হঠাৎ আমার মনে হলো সামনের ধোঁয়ার মধ্য থেকে একজন লোক আর্তনাদ করছে। যদিও তার আওয়াজটা খুব ঘিরে আসছিল, কিন্তু আমি অনুভব করতে পারলাম। ট্রাক থামিয়ে আমি আবার নিচে নামি, আর ওই ধোঁয়ার মধ্যে তাকিয়ে উঁচু গলায় বলি, কে ওখানে? আপনার কি সাহায্যের প্রয়োজন? যদিও আমার মনে ভয় লাগছিল, কিন্তু ধোঁয়ার কারণে আমি ভাবলাম যে আমারও হতে পারে কোনো মানুষের ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো কোনো গাড়ি না দেখে তাকে আঘাত করে ফেলেছে। আমি হয়তো এগিয়ে গেলে তার উপকার হবে, এজন্য নেমে বিষয়টা দেখার চেষ্টা করছিলাম। যদিও আমার খুব ভয় লাগছিল, তখন আমি ওই ধোঁয়ার মাঝখানে একটা মানুষের আকৃতি দেখলাম। তার উচ্চতা অনেক বেশি ছিল, আর সে আমার ট্রাকের দিকে এগিয়ে আসছিল। যখন সে এগিয়ে আসছিল, তখন আমি দেখলাম তার সিনাটা একদম অদ্ভুত। আমার এমন মনে হচ্ছিল যে কোনো শক্তিশালী মানুষ তার দুই হাতের ডেনা ধরে সামনের দিকে চাপ দিয়েছে, তাই তার বুকটা চেপে গিয়েছে। হাত পাগুলো খুব লম্বা ছিল। ওই জিনিসটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। প্রতিটি পদক্ষেপে যেন মাটি কেঁপে উঠছিল, বাতাস থমকে গিয়েছিল। অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসা সেই অবয়বটা আর মানুষ নয়, সেটা আমি তখন পুরোপুরি বুঝে গিয়েছিলাম। যত কাছে আসছিল, ততই তার বিকৃত মুখ, শূন্য চোখ আর ভাঙাচোরা শরীরের ভয়াল চেহারা স্পষ্ট হয়ে উঠছিল। গা ছমছমে ঠান্ডা একটা হাওয়া আমার শরীরের প্রতিটি লোমকূপ দাঁড় করিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন আমার বুকের উপর চেপে বসে আছে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। ভয়ে আমি পেছন দিকে দৌড়াতে চাইলাম, কিন্তু পা যেন মাটির সঙ্গে একেবারে লেগে গেছে। নড়াচড়া করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলাম বারবার। হঠাৎ মনে পড়লো আয়াতুল কুরসি। সেই মুহূর্তে আর কিছু মাথায় আসছিল না। আমি গলার সব জোর দিয়ে ধীরে ধীরে আয়াতুল কুরসি পড়তে লাগলাম। প্রথমে কণ্ঠ কাঁপছিল, শব্দ বের হচ্ছিল না ঠিকঠাক, কিন্তু যত পড়ছিলাম ততই যেন শরীরে শক্তি ফিরে পাচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যেই পা নড়ে উঠল। আমি আর এক মুহূর্ত দেরি না করে ট্রাকের দিকে দৌড় দিলাম। ট্রাকটা ছিল আমার থেকে প্রায় 5-6 ফুট দূরে। বুক ধুকপুক করতে করতে আমি ছুটে গেলাম, কিন্তু সামনে গিয়ে দেখি ট্রাক অস্বাভাবিকভাবে দুলছে, যেন কেউ ভিতর থেকে জোরে জোরে ধাক্কা দিচ্ছে। সেই দোলনিতে ট্রাকের দরজা একবার খুলে যাচ্ছে, একবার বন্ধ হচ্ছে। বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। তবুও সাহস করে চালকের সিটে বসে স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বারবার চেষ্টা করেও গাড়ি স্টার্ট হচ্ছিল না। হঠাৎ বাতাস থেমে গেল, চারপাশ নিস্তব্ধ হয়ে পড়ল। মনে হলো কিছু একটা খুব কাছেই আছে। ঠিক তখন এক বিকট শব্দে ট্রাকের ছাদে টোকা পড়ল। একটা না, দুটো না, একটার পর একটা, যেন কেউ পাথর দিয়ে আঘাত করছে। আমি শিউরে উঠলাম। সামনে তাকিয়ে দেখি সেই কালো অবয়বটা এবার একেবারে ট্রাকের গায়ে এসে দাঁড়িয়েছে। আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলাম। চোখ ফেরাতেই দেখি জিনিসটা হঠাৎ অদৃশ্য হয়ে গেছে, কিন্তু পর মুহূর্তেই চোখ গেল ট্রাকের বাম দিকের কাছে। সেখানে ধীরে ধীরে গঠিত হচ্ছে এক নারীর মুখ। চুলগুলো এলোমেলো, চোখ দুটো যেন কোনো গভীর অভিশাপ বহন করছে। ভয়ে আমি চোখ ফিরিয়ে নিলাম। তারপরে শুনতে পেলাম কানে আসা ফিসফিস কণ্ঠস্বর, এরকম অদ্ভুত ভাষায়, যেটা আমি আগে কখনো শুনিনি। সেই ভাষায় একাধিক কণ্ঠে কিছু একটা আলোচনা চলছিল, কিন্তু একটিও শব্দ আমি বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল এ কোনো মানুষের কণ্ঠ নয়। হঠাৎ ট্রাকের দরজায় হালকা কড়া নাড়ার শব্দ। আমি চমকে তাকালাম, কেউ নেই, কিন্তু সেই নারীর মুখটা জানালায় এখন স্পষ্ট, আরো স্পষ্ট হয়ে উঠছে। চোখ দুটো এবার এক দৃষ্টিতে তাকিয়েছে আমার চোখে। আমার দম বন্ধ হয়ে আসছিল, গলা শুকিয়ে কাঠ। সেই মুহূর্তে ট্রাকের দোলনি হঠাৎ বন্ধ হয়ে গেল, আর আমি শেষবারের মতো স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহর অশেষ রহমতে এবার ট্রাক স্টার্ট হয়ে গেল। আমি গাড়ি চালাতে শুরু করলাম। রাস্তা একদম ফাঁকা, শুধু হেডলাইটের আলোয় ধুলো ধোয়ার মাঝে সামনে পথ দেখা যাচ্ছিল। হঠাৎ করে রেডিওটা চালু হয়ে গেল। আমি নিজে তো অন করিনি। রেডিওতে অদ্ভুত এক ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো। তুমি আমাকে ছেড়ে এসেছো কেন? আমাকে নিয়ে যাও। এই কথা শুনে আমার যেন রুহ কেঁপে উঠল। ভয় আমার হাত পা কাঁপতে শুরু করলো। আমি এখন কোনো রকম এই জায়গাটা থেকে বের হতে চাচ্ছিলাম, কিন্তু কোনো মতেই পারছিলাম না। হঠাৎ ওই একই কথাগুলো বারবার রিপিট হতে থাকলো। আমি খুব ভয় পাচ্ছিলাম। এর মধ্যে আরো বেশি ভয় লাগলো একটা বিষয় খেয়াল করে। আমি খেয়াল করলাম হাইওয়ের ওপরে একটা সাইনবোর্ড। কোনো লাইট, কোনো টোল স্টেশন বা অন্য কোনো ধরনের কোনো দিক নির্দেশনা বা কিছুই ছিল না। এটা দেখে আমি অনেক বেশি অবাক হয়ে গেলাম, কারণ একটা হাইওয়ে কিভাবে এরকম হতে পারে? কতবার তো এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি, কিন্তু এমন অন্ধকার জনমানবহীন পরিবেশ কোনোদিন দেখিনি। হঠাৎই চারদিক ঘন ধোঁয়ায় ঢেকে যেতে লাগলো, যেন কেউ একগাদা সাদা ছাই ধোঁয়া হাইওয়ের ওপর ফেলে দিয়েছে। সামনে কিছুই দেখা যাচ্ছিল না। ব্রেক কষে ট্রাক থামাতে গেলাম, কিন্তু গাড়ি থামছে না। স্টিয়ারিং যেন জমে গেছে। আমার হাত কাজ করছিল না। গাড়িটা নিজে থেকেই চলতে লাগলো একটা অলৌকিক নিয়ন্ত্রণে। মুখ ধরফর করছিল। আল্লাহ আল্লাহ করতে লাগলাম, কিন্তু কোনো আওয়াজ বাইরে বের হচ্ছিল না। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে চিৎকার করে সাহায্য চাইলাম, কিন্তু কোথাও কেউ নেই। পুরো এলাকা নীরব।
এমনকি নিজের গাড়ির আওয়াজ ছাড়া অন্য কোনো শব্দ নেই। হঠাৎ একটা হাই এপিসোড কানে ফাটানো শব্দ, কানের পর্দা ফেটে যেতে চাইল। মাথা ধরছিল, কপাল ঘেমে একেবারে ভিজে গেছে। এমন সময় ট্রাকের সামনে ধোয়ার ভেতর হঠাৎ একটা ছায়ামূর্তি দেখা গেল। সেটা হেঁটে আসছে, কিন্তু মানুষ নয়, 4 পায়ে চলছে। তার মাথার অংশটা অস্বাভাবিক বড়, চোখ দুটি লালচে, আর মুখটা যেন পুড়ে যাওয়া মাংসের মতো বিকৃত। গাড়ি থামাতে পারিনি, ধাক্কা লাগবে ভেবে চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু ধাক্কা লাগেনি। গাড়ি যেন নিজ থেকে তাকে পাশ কাটিয়ে চলে গেল। চোখ খুলে দেখি সাইড মিররে বসে আছে সেই জিনিসটা, একটা বানরের মতো দেখতে, কিন্তু মানুষের মতো বিকৃত চেহারা। সেটা আমার দিকেই তাকিয়ে মুখটা ধীরে ধীরে সামনে আনছে, একদম আমার মুখ বরাবর। আমার শরীর জমে গেল। সেই চেহারাটা আমি আজীবন ভুলতে পারবো না। তার চোখ দুটি কালো গর্তের মতো, মুখে দাঁত নেই, কিন্তু গলার ভেতর থেকে এক অদ্ভুত গড়গড়ের শব্দ বের হচ্ছিল। সে হাত বাড়িয়ে জানালার ভেতর ঢুকে আমাকে ছোঁয়ার চেষ্টা করছিল। আমি সরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। এমনই একরকম প্যারালাইজড অবস্থায় ছিলাম। হঠাৎই ট্রাক প্রচণ্ড ঝাঁকুনি খেল। আমি চোখ বন্ধ করলাম, জ্ঞান হারিয়ে ফেললাম কিনা বুঝতে পারিনি। একসময় বুঝলাম আমি ট্রাকের ভেতরে নেই, আমি যেন হাওয়ায় ভেসে যাচ্ছি। চোখ খুলে দেখি ঘোর অন্ধকার, নিচে অজস্র হাত ছড়িয়ে আছে। সবাই আমাকে ডাকছে, কিন্তু কারো মুখ নেই, সবাই ছায়া, কেবল কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। তুমি আমাদের এলাকা পার হয়েছ, ফিরে যাওয়ার পথ নেই। এই কথাটা বারবার শোনা যাচ্ছিল। আমি ভয়ে দম আটকে যাচ্ছিল। দৌড়াতে লাগলাম, কিন্তু পথ নেই, শুধু অন্ধকার আর অজানা চেহারার ছায়া। হঠাৎ আমার চোখ খুলে গেল, দেখি আমি ট্রাকের সিটে বসা, বুকের উপর তীব্র ব্যথা। জানালার বাইরে তাকালাম, সকাল হয়েছে, কিন্তু গাড়ির বাইরে এখনো কুয়াশার মতো কিছু একটা ছিল। আর ট্রাকের সামনের আয়নার ওপরে ঠিক সেই বানর চেহারার ছায়াটা আবার বসে আছে, ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আমি সিট বেল্ট খুলে নিচে নামতে চাইলাম, কিন্তু পা কাঁপছে। যেভাবে পারি দরজা খুলে নেমে এলাম। মালামালগুলো ঠিক হয়ে আছে কিনা দেখতে দরজার পেছনে গেলাম। দেখলাম লাল রঙের একটা কাপড়ের ব্যাগ নেই, অথচ আমি স্পষ্ট মনে করতে পারছি আমি সেটি রাখছিলাম। হঠাৎ মনে পড়লো সেই ব্যাগের ভেতরে একটা পুরনো পুতুল ছিল, যা আমার বাচ্চা মেয়ের স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলাম, কিন্তু সে তো অনেক আগেই মারা গেছে। আমি পেছনে ফিরে জানালার দিকে তাকালাম, দেখে চমকে উঠলাম। জানালায় মহিলার মুখের ছাপ, আর সামনের আয়নায় একটা বাচ্চার হাতের ছাপ। ঠান্ডা ঘাম শরীর দিয়ে ঝরছিল। আমি ছুটে গিয়ে দোকানের মালিককে ডাকতে চাইলাম, কিন্তু আমি যে কাউকে ডেকে দেখাবো সেই সুযোগই পেলাম না। চোখের সামনে সবকিছু মিলে গেল অদ্ভুত এক ধোঁয়ার মধ্যে। এতটাই বাস্তব ছিল সবকিছু যে এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যদি সেই জানালায় মুখের ছাপ আর সামনের আয়নায় ছোট্ট হাতের ছাপ না দেখতাম, তাহলে হয়তো আমিও ভাবতাম সবটা ক্লান্ত মস্তিষ্কের কল্পনা। কিন্তু প্রশ্নটা এখনো ঘুরছে মনে, সেই ছাপগুলো তাহলে কোথা থেকে এলো? যদি কাউকে বলি, বিশ্বাস তো করবে না, উল্টো বলবে কাজ ফাঁকি দিয়ে গাল গল্প বানিয়ে বলছি। কিন্তু আমি জানি আমি যা দেখেছি তা নিছক কল্পনা নয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল ঠিক 7টা, অথচ এই রাস্তাটা তো কখনোই এতটা সময় নেয় না। ঠিক সেই মুহূর্তে চোখের সামনে ছাপগুলো আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বুঝে গেলাম আমি যা দেখেছি তা কল্পনা নয়, সত্যি কিছু একটা ঘটেছে। আর একটা ব্যাপার খেয়াল করলাম, রাতের ভেতর আমি কখনো কল রিসিভ করিনি, অথচ মালিক বলছেন বারবার ফোন দিয়েছেন। ঘড়ি দেখলাম সকাল 7টা, অথচ রাত 10টা-11টায় আমি রওনা দিয়েছিলাম। বড়জোর 6 ঘন্টার পথ। এত দেরি হলো কিভাবে? সেই দিন আমার সাথে যা ঘটেছিল তা মিথ্যা ছিল না। যাই হোক, এরপর থেকে আমি ঝিনাইদহ সেই হাইওয়ে এড়িয়ে চলার চেষ্টা করি, বিশেষ করে রাতের সময়। আর শুধু তাই নয়, বরং প্রায় সময় নিজের শরীর বন্ধ রাখার চেষ্টা করি। সেদিনের ঘটনা ভোলার মতো ছিল না, হয়তো আমার মৃত্যুর আগ পর্যন্ত ওই মুহূর্তগুলো আমার স্পষ্টভাবেই মনে থাকবে। মালিককে আমি আর কিছুই বলিনি। দেরি হওয়ার কারণে তিনি রাগারাগি করেছিলেন, তবে আমি চুপ করে শুধু শুনেছি। অনেক সময় অনেক কিছু মুখ বুজে সহ্য করতে হয়। তারপর পারিশ্রমিক নিয়ে আমি আর তখনই ঢাকার উদ্দেশ্যে রওনা হইনি, বরং কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি, তারপর খাবার খেয়েছি, তারপর ফোনে পরিবারের সাথে কথা বলেছিলাম, অতঃপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। সেই দিন আর আমি কোনো কাজ করিনি। 3 দিন পর্যন্ত বাড়িতে ছিলাম। নিজেকে কিছুটা সামলে নিয়ে তারপর কাজে বের হই। যদি আমার মধ্যে তখন অভয় ছিল, তবে সংসার তো জানাতে হবে। ইমরান ভাই, এই ছিল আমার হাজব্যান্ডের বন্ধুর ঘটনা। জানি না আমার ইমেলটা সিলেক্ট হবে কিনা, তবে সিলেক্ট হলে অবশ্যই আমার আনন্দের বাদ থাকবে না। এভাবেই আমাদের জন্য নতুন নতুন ঘটনা নিয়ে আসতে থাকবেন। আপনার পরিবারের এবং রাতের ডায়েরি পরিবারের সকলের জন্য আমার দোয়া রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম ঘটনা। ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই খুব ভয়ের ছিল, তবে শেষটা ছিল অসাধারণ। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই লিখে ফেলুন। আপনাদের এক একটি মন্তব্য শুধু মন্তব্যই নয়, বরং আমার জন্য অনুপ্রেরণা। তাই যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই সবসময় আমাকে এভাবে অনুপ্রাণিত করবেন। আর আমি জানি ইনশাল্লাহ আপনারা অবশ্যই তা করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব আজকের ভিডিওর দ্বিতীয় ভয়ের দিকে। আর সেজন্য আমরা যে ইমেলটি সিলেক্ট করেছি সেটি আমাদেরকে পাঠিয়েছেন নওগাঁ থেকে এক ভাই একজন স্টুডেন্ট। ঘটনাটি তার নিজের সাথে ঘটেনি, বরং তার বন্ধুর
মামার সাথে ঘটেছিল। যাই হোক, ঘটনা সম্পর্কে আর ভাই সম্পর্কে তার ইমেল থেকেই জানবো। তাহলে চলুন আর দেরি না করে ভাইয়ের ইমেলটি পড়ে ফেলি। ভাই তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি এবং দোয়া করি সবসময় ভালো থাকুন আর সুস্থ থাকুন। আমার নাম মোহাম্মদ তুহিন, আমি নওগাঁতে থাকি, পড়াশোনা করছি। তবে আমি বরাবরই আপনার একজন নিয়মিত শ্রোতা। সেই রমজান মাস থেকেই আপনাকে শুনছি। আর আপনার চ্যানেলের মধ্যে আমার সবচাইতে পছন্দের ঘটনা হলো ট্রাক ড্রাইভারের ঘটনা। আমি মূলত ট্রাক ড্রাইভারদের ঘটনাগুলো খুব পছন্দ করি। আজ আমি যে ঘটনাটি পাঠাতে চাই সেটি ঘটেছিল আমার বন্ধুর মামার সাথে। আমার বন্ধুর মামা একজন ট্রাক ড্রাইভার। ঘটনাটি আমি জানতে পেরেছি বেশি দিন হয়নি, যেহেতু আমার পছন্দের ঘটনাগুলো হলো ট্রাক ড্রাইভারদের ঘটনা। আর সাম্প্রতিক সময়ে আমি একজন ট্রাক ড্রাইভারের ঘটনা জানতে পেরেছি, তাই আমার আর ধৈর্যের বাঁধ মানেনি। ঘটনাটা আপনাকে দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে লিখে পাঠালাম। ইমরান ভাই, আমার যে বন্ধুর মামার সাথে ঘটনাটি ঘটেছে সেটি আমি শুনেছি আমার বন্ধুর কাছ থেকে, আমার বন্ধু শুনেছে তার মামার কাছ থেকে। যাই হোক, তাহলে আমি আর কথা না বাড়িয়ে আমার বন্ধুর মামার দৃষ্টিকোণ থেকে ঘটনাটি আপনাকে বলছি। তবে মামার নাম হলো মোহাম্মদ মিঠু। শুরু করার আগে আমার একটা অনুরোধ, যেহেতু আমি আজ প্রথম আপনাকে কোনো ঘটনা পাঠাচ্ছি, তাই আমি চাই আপনার মুখ থেকে আমার নাম শুনতে। ভাইয়া, আপনি অবশ্যই আমার নাম ধরে আমার জন্য একটা লাইন অন্তত বলবেন। আর আমার লেখালেখির অত একটা অভিজ্ঞতা নেই, তাই আপনি ঘটনাটা নিজের মতো ন্যারেট করে শ্রোতাদেরকে শোনাবেন। তাহলে আমি মূল ঘটনায় চলে যাই। বলছেন মোহাম্মদ মিঠু মামা, ছোট থেকে পরিবারের হাল ধরার জন্য আমাকে ঘর ছেড়ে বের হতে হয় বাইরের দুনিয়ায়। যুবক বয়স থেকেই চলে যাই গাড়ির লাইনে। বাংলাদেশের প্রায় 20 বছর গাড়ি চালিয়েছি, তারপর চলে গেলাম দেশের বাইরে। আমার সাথে বাংলাদেশে কখনোই কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। যখন আমি ট্রাক চালাতাম, অবশ্য চুরি বা ছিনতাই অথবা ডাকাতেরা প্রায় সময় রাস্তার এক এক জায়গায় লুকিয়ে থাকতো, বিশেষ করে রাতের বেলায় জনমানব শূন্য রাস্তাগুলোতে। কিন্তু ভৌতিক কোনো কিছুর মুখোমুখি কখনোই হয়নি আল্লাহর রহমতে। তবে গাড়ি চালানোর জন্য যখন অনেক ধার দেনা করে লন্ডনে চলে যাই, তখন আমার সাথে এক ভৌতিক ঘটনা ঘটে। আমার 30 বছরের ড্রাইভিং পেশায় কখনো এরকম ঘটনা দ্বিতীয়বার ঘটেনি। আজ আমি তোকে সেই ঘটনাটাই বলবো। যখন একটা মানুষ দীর্ঘদিন যাবৎ একই কাজের সাথে জড়িত থাকে, তখন ওই কাজ সম্পর্কে খুঁটিনাটি সবকিছুই তার জানা হয়ে যায়। দীর্ঘ সময় ট্রাক চালাতে চালাতে এই কাজের প্রতি আমার একটা মায়া জন্মে যায়। খুব ভালোই লাগতো আমার কাজ আমার কাছে। লন্ডনেও আমি ড্রাইভিং এর কাজে গিয়েছিলাম, কারণ ছোটবেলা থেকে আমার এই কাজের প্রতি প্রচুর দক্ষতা আছে। আমার ড্রাইভিং স্কিলও ভালো। বাংলাদেশ সহ লন্ডনের যেসব রাস্তায় আমার বেশি যাতায়াত করা হতো, সেই সব রাস্তায় কোথায় ভালো বিশ্রামাগার পাওয়া যাবে, কোথায় ভালো খাবার পাওয়া যাবে, কোন রাস্তা দিয়ে সহজে গন্তব্যে পৌঁছানো যাবে, কোন জায়গার মানুষগুলো কেমন, তা ভালোই জানা হয়েছিল। এটা 2019 সালের জানুয়ারির দিকের ঘটনা। আমি সাউথ ডেকোদায় হাঁটু পর্যন্ত বরফ ছিল, আর আমি মাত্রই কানসার শহর থেকে লম্বা এক সফর শেষ করেছিলাম। আমার ট্রাকে তখন কিছু স্টিলের মাল সামানা ছিল, আর আমি সেগুলো নিয়ে বিলিসিং নামক শহরের দিকে যাচ্ছিলাম। রাস্তায় তখন প্রচণ্ড ঠান্ডা ছিল, বাতাসে এত বেশি শীতলতা ছিল যে গা জমে যাওয়ার মতো। আমি ভেবেছিলাম কোথাও একটু বিশ্রামের জন্য গাড়ি থামিয়ে নেব, তারপর শেষ হলে আবার পথ চলবো। তারপর আমি র্যাপিড শহরের কাছাকাছি একটা জায়গা পেলাম যেখানে বিশ্রাম করার জন্য থামা যেতে পারে। সেখানে জায়গা ছিল থাকার। সেই অঞ্চলটা শহর থেকে অনেকটা দূরে ছিল, তবে দেখতে ভালোই ছিল। চারিদিকে লাইটিং আর মন মাতানো বিল্ডিং। তবে শহর থেকে দূরে হওয়ার কারণে বেশ নির্জন ছিল, অনেক নির্জন। আমি রেডিও অন রেখেছিলাম যাতে আবহাওয়ার খবর জানতে পারি আর একাকিত্ব অনুভব না হয়। আমার ট্রাক বরাবরই আরও একটা ট্রাক অনেক দূরে দাঁড়িয়েছিল। আমি বিল্ডিংগুলোর দিকে হাইওয়ে মুখোমুখি করে আমার ট্রাকটা এক জায়গায় পার্ক করি। আশপাশটা একটা চক্র লাগিয়েছিলাম, সবকিছু ঠিক ছিল। বরফ পড়ছিল লাগাতার। যেখানে গাড়ি রেখেছি সেখানেও বরফ পড়ে মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি করেছিল। তার পাশের নীরবতা আর বরফ পড়ার দৃশ্যটা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আগ পর্যন্ত খুব ভালো লাগছিল, যদিও বেশ ঠান্ডা ছিল। আমার যে ট্রাকটা ছিল সেটা বাংলাদেশের ট্রাকের মতো ছিল না। আমার ট্রাকের মধ্যে কিচেন আইটেম ছিল, আবার প্রয়োজন পড়লে সেখানেই বেড বানানো যেত। সবকিছু সুন্দর একটা সিস্টেম করা ছিল। প্রয়োজন পড়লে ট্রাকের মধ্যে ঘুমানো যেত, আর যে কোনো খাবার ট্রাকের ভেতরে বসেই রান্না করা যেত, এমন সুবিধা ছিল আমার ট্রাকে। আমি ট্রাকের কেবিনের ভেতরেই আগে বেড বিছালাম, তারপর পায়ের কাছে চুলা লাগালাম। অপর পাশে জানালাটা সামান্য খুললাম যাতে বাইরের বাতাস ভেতরে আসে আর ভেতরের ভাব বাইরে যেতে পারে। আমার গায়ে হুডি ছিল। বেশিরভাগ সময় আমি বাইরে থেকে খাবার কিনে খেতাম, আবার প্রায় সময় নিজেও রান্না করে খেতাম। সেদিন রাতে আমি রান্না করলাম। আমার কাছে কিছু রুটি ছিল, টমেটো দিয়ে ডিম পোচ করে রুটির মধ্যে দিয়ে খেয়ে নিলাম। আমার রাতের খাবার হয়ে গেল। আমি রেডিওর মধ্যে মধ্যম আওয়াজে পুরোনো সময়ের গান শুনছিলাম। যখন যেটা আসছিল সেটাই। একদম নির্জন জায়গা, বরফ পড়ছে, খাওয়া দাওয়া শেষ আর পেট ভরা। রেডিওতে গান চলছে, পরিবেশটা অন্যরকম একটা প্রশান্তি দিচ্ছিল। সময়টা অবশ্যই রাতের সময় ছিল, তবে এই প্রশান্তি বেশিক্ষণের জন্য ছিল না। হঠাৎ আমার ট্রাকের দরজায় কেউ একজন টোকা দিল। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আমার ট্রাকটা খুব উন্নত মানের ছিল, বা ইউকেতে সাধারণত ট্রাক এরকমই হতো, তাই ড্যাশবোর্ডের সামনে সবসময় একটা ক্যামেরা থাকতো।
আকারে ছোট, তবে সেটা মোশন ডিরেক্টর ক্যামেরা ছিল। এই সমস্ত ক্যামেরা যেই দিকে প্রতিক্রিয়া হয় সেই দিকে আপনা আপনি সবকিছু ক্যাপচার করতে থাকে। যাই হোক, আমি কিছুক্ষণ পর একটু শুয়ে পড়লাম। আমি শুয়েছি হয়তো 10 থেকে 15 মিনিট হবে। এমন সময় আমার ট্রাকের ড্রাইভিং সিটের পাশে যে দরজাটা, সেই দরজায় কেউ টোকা দিল। টোকা দেওয়ার ধরন একদম স্বাভাবিক ছিল না। মনে হচ্ছিল যেন দরজা ভেঙেই ফেলবে যদি না খুলি। প্রচণ্ড জোরে ঢোকার শব্দ পাচ্ছিলাম। কেউ একজন অনবরত দরজায় বাড়ি মারছে। এত প্রচণ্ড শব্দ শুনে আমি আচমকা উঠে বসলাম। আমার মনের মধ্যে ধুকপুক করতে শুরু করলো। কিছুক্ষণ পর্যন্ত তো আমার কিছু মাথায় আসছিল না। বাইরে কে হতে পারে? কোনো মানুষ এভাবে কেন দরজা পিটাবে? এত রাতে নির্জন এলাকাতেই বা কী কাজ? মনে অনেক প্রশ্ন জাগছিল। আর জাগারই কথা, কারণ এত জোরে কেউ দরজায় টোকা দেয় নাকি? টোকার শব্দটা শুনে সত্যি বলতে আমার কলেজের পানি উঠে গিয়েছিল। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর আমি দরজার কাছে গেলাম। তবে আমি যখন খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম, তার আগেই ড্যাশবোর্ডের সেই ক্যামেরাটা চালু করে রেখেছিলাম। এটা আমি সবসময় করতাম, কারণ আমাদেরকে এখানে 3 মাসের একটা ট্রেনিং দেওয়া হতো, যাতে করে দূরে সফরে গেলে অথবা যে কোনো সময় যে কোনো বিপদ আপদ থেকে কিভাবে বাঁচা যায় সেগুলো আমাদের জানা থাকে। কারণ ওই জায়গাগুলোতে ফাঁদ পাতার ধরনও ভিন্ন ছিল। যাই হোক, আমাদেরকে এইসব বিষয়ে আগে সতর্ক করে দেওয়া হতো। আমি শোয়ার আগে চারদিকে পর্দা টেনে দিয়েছিলাম। দরজার সামনে এসে পর্দাটা সরালাম। আমার হাত সামান্য কাঁপছিল। তবে পর্দা সরিয়ে আমি যে দৃশ্য দেখলাম তা দেখে খুব অবাক হয়ে গেলাম। সেখানে একটা মেয়ে ছিল। মেয়েটা অনবরত দরজায় খুব জোরে টোকা দিচ্ছে। বয়স আনুমানিক 15 বা 16 হবে। আমার মেয়েটাও তো এমন বয়সী। সে ইংরেজিতে বলছিল, হেল্প, হেল্প মি, প্লিজ ওপেন দি ডোর, হি ইজ ফলোয়ারিং মি, ওপেন দি ডোর। সে বারবার এগুলো বলছিল। প্রথম এক মুহূর্তের জন্য আমি ভাবলাম যে একটা মেয়ে যার বয়স আমার মেয়ের সমান, সে আমার দরজায় সাহায্য চাচ্ছে। এক মুহূর্তের জন্য মন চাইল দরজা খুলতে তার জন্য, কিন্তু পর মুহূর্তে আমার ট্রেনিংয়ের কথা মনে পড়ে গেল। সেখানে আমাদেরকে নানান ধরনের ফাঁদের সম্পর্কে সতর্ক করা হয়েছিল। এভাবে বাচ্চা মেয়ে বা দুর্বল মহিলাদের দিয়ে নানানভাবে ছিনতাই ডাকাতি করা হয়। সেটা ভেবে আমি দরজা থেকে হাত সরিয়ে নিলাম আর তাকে জিজ্ঞাসা করলাম যে তোমার পেছনে কে আসছে? কিন্তু মেয়েটা কিছুই বলল না। সে তার মতো করে ওই কথাগুলোই বারবার রিপিট করছিল। আমি তাকে বললাম, তুমি দরজা থেকে দূরে সরে যাও, আমাকে দেখতে দাও কে আসছে। কিন্তু মেয়েটা একেবারের জন্য জানালা থেকে সরছিল না। সে মোটামুটি ভালো লম্বা ছিল, তবে আমি জানতে চাচ্ছিলাম যে আসলেই তার পেছনে কেউ আসছে কিনা। কিন্তু মেয়েটা একটু সরছিল না তার জায়গা থেকে, আর তার চোখে আমি কোনো ভয় দেখতে পেলাম না। অতটুকু বাচ্চা মেয়ের পিছনে যদি কেউ ধেয়ে আসে তাহলে সে তো ভয়ে কান্না করে ফেলবে। কিন্তু মেয়েটার দৃষ্টি একভাবে শুধু আমার চেহারার দিকেই ছিল। আমি ছাড়া সে অন্য কোথাও তাকাচ্ছিল না। আমি তার দিকে তাকালাম, পিছনে দেখার চেষ্টা করলাম, কিন্তু আমার মনে হলো না যে তার আসলেই কোনো সাহায্যের প্রয়োজন আছে। তার চোখের দিকে তাকিয়ে মনে হলো সে কিছু অপেক্ষায় আছে। আমি তাকে ধমকেশ্বরে বললাম পিছনে সরে যেতে। এবার সে দরজার টোকা দেওয়া বন্ধ করে মুখ বেজার করে আমার দিকে তাকিয়েই পিছনে সরে গেল। তার চেহারা অসম্ভব সুন্দর ছিল। এতটুকু বলতেই সে ধীরে ধীরে চলে যেতে শুরু করলো। দৌড়ে নয়, বরং আস্তে আস্তে হেঁটে হেঁটে। তার পরনে একটা অদ্ভুত পোশাক ছিল। যদিও আমি লন্ডনে ওইরকম পোশাক কাউকে কখনোই পরতে দেখিনি। মনে হলো যেন কোনো রাজা বাদশাহের পরিবারের পোশাক, তবে পুরাতন। আমি তাকিয়ে রইলাম তার যাওয়ার পথে। সে আস্তে আস্তে বড় হয়ে এবং কুয়াশায় মিলিয়ে গেল। আমি তার পা দুটো দেখিনি, কারণ বরফে ঢাকা পড়ে গিয়েছিল। তখন বরফ পড়ার গতি আরো বেশি বেড়ে গেল। বাতাসও বইছিল অনেক জোরে। গাছের শাখাগুলো বরফে ঢেকে সাদা হয়ে গিয়েছিল। আমি তাড়াতাড়ি জানালাটা বন্ধ করে দিলাম আর পর্দা লাগিয়ে দিলাম। আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল। বাইরে যে বরফ পড়ছে তাতেও আমার গরম লাগছিল। আমি হুডি খুলে ফেললাম আর দরজা শক্ত করে ধরে বসে রইলাম। সবগুলো দরজা জানালা ভালোভাবে আটকে দিলাম, কারণ আমার অনেক ভয় লাগছিল। আর সাথে এর আগে কখনো এরকম কিছু হয়নি। দরজা ধরে অনেকক্ষণ বসেছিলাম। মেয়েটা যখন চলে যাচ্ছিল তখন পর্যন্ত আমি হেডলাইটের আলোতে সেই দিকে তাকিয়েছিলাম যে আসলে তাকে ধরতে কেউ আসে কিনা সেটা দেখার জন্য, কিন্তু কেউ আসেনি। আমি বুঝে গেলাম এটা একটা ভয়ঙ্কর ফাঁদ ছিল। তবে তখন আমার অজানা ছিল যে এটা কোনো মানুষের ফাঁদ ছিল না, বরং অন্য কিছুর ফাঁদে ছিল। প্রায় আধা ঘন্টা দরজা ধরে বসে থাকার পর নিজেকে কিছুটা সামলে নিশ্চয়ই পড়লাম, কিন্তু আমার তেমন ঘুম হচ্ছিল না। আমি প্রায় প্রতি ঘন্টায় উঠে চারপাশে চেক করতাম। মধ্যরাতে যখন আমি আবার চেক করতে উঠলাম তখন ট্রাকের পেছনে কারো কথার আওয়াজ শুনছিলাম। আমার আবার ভয় লাগতে শুরু করলো, কিন্তু আমি কান পেতে রইলাম। মনে হচ্ছিল একটা মানুষ অনবরত কিছু বলছে, তবে তার কণ্ঠস্বর খুব ভয়ঙ্কর ছিল। এমন মনে হচ্ছিল যেন কাউকে পরিত্যক্ত এক কুয়ার নিচে ফেলে দেওয়া হয়েছে, আর সে সেখান থেকে চিৎকার করছে, আর্তনাদ করছে। এবার ভয়ে আমার হাত পা জোরে জোরে কাঁপছিল। আমি তাড়াতাড়ি লাইট বন্ধ করে চুপচাপ বসে রইলাম। হঠাৎ করে সেই শব্দ বন্ধ হয়ে গেল। আর শব্দ বন্ধ হওয়ার সাথে সাথে ড্রাইভিং সিটের দরজার সামনে সে একইভাবে টোকা দেওয়ার আওয়াজ পেলাম। মনে হচ্ছিল দরজা ভেঙে ফেলবে। মনে মনে আল্লাহ আল্লাহ জিকির করছিলাম, আর সাথে সাথে ড্রাইভিং সিটের দরজা শক্ত করে ধরে রাখলাম। তাড়াতাড়ি আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। অনবরত পড়ছিলাম। মাঝে মাঝে টোকার আওয়াজটা বন্ধ হয়ে যেত, আবার হঠাৎ শুরু হতো। কি করবো কিছুই ভেবে পাচ্ছিলাম না।
আমি ঘড়িতে সময় দেখলাম রাত 3টা বাজে। সবকিছু হঠাৎ শান্ত হয়ে গেল। আমি দরজা ছাড়লাম না, আয়াতুল কুরসি পড়া বন্ধ করলাম। সাথে সাথে মনে হলো খুব ভারী কিছু আমার ট্রাকের ওপর পড়েছে। আওয়াজটা প্রচণ্ড জোরে এসেছিল। আমি ট্রাকের মধ্যে যেন ভেজা বিড়াল হয়ে গেছি। আবার আল্লাহর নাম নিতে শুরু করলাম। ধীরে ধীরে সবকিছু শান্ত হয়ে গেল। যদিও আমি ভেবেছিলাম যে কেউ চুরি বা ছিনতাইয়ের উদ্দেশ্যে এমন করছে, কিন্তু খেয়াল করলাম যখনই আমি আয়াতুল কুরসি বা আল্লাহর নাম নেওয়া শুরু করতাম তখনই ধীরে ধীরে সবকিছু শান্ত হয়ে যেত। চুপ করলে আবার শুরু হতো। তাই বিষয়টা আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছিল। তারপর কখন যে আমার চোখ লেগে যায় তা নিজেও বুঝতে পারি না। রাতে আমি দ্বিতীয়বার আর পর্দা সরাইনি ভয়ে। সকাল হলে আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে দেখি ড্রাইভিং সিটের দরজা ধরে আছে আর আমার হুডিটা ট্রাকের ভেতর নেই। ঘুম ভাঙার পর আমার ঠান্ডা লাগছিল, তাই আমি হুডি খুঁজছিলাম, কিন্তু অদ্ভুত বিষয়, কোথাও হুডিটা পাচ্ছিলাম না। ইতিমধ্যে রাতের সবকিছু আমার মনে পড়ে যায়। আস্তে আস্তে আমি দরজার আয়নাটা একটু নামালাম, বাইরে উকি মারলাম। রাস্তায় মাঝে মাঝে 2-1 মানুষ দেখা যাচ্ছিল। সামনে যে ট্রাকটা ছিল সেটা এখনো সেখানে দাঁড়িয়ে। আমি আশপাশটা ভালো করে একটু দেখলাম, তারপর খালি গায়ে ট্রাক থেকে নামলাম। নেমে দেখি বাইরে আমার হুডি পড়ে আছে। আমি খুব অবাক হয়ে গেলাম, কারণ আমি ওই মেয়েটার জন্য শুধু একবার দরজার আয়না সামান্য নামিয়েছিলাম, কিন্তু আমার হুডি কিভাবে বাইরে থাকবে? আমি তো আর রাতে বের হইনি বা হুডি বাইরে থাকা ওই মেয়েটাকেও দেইনি। বাইরে অনেক ঠান্ডা ছিল। আমি তাড়াতাড়ি হুডিটা নিয়ে একটা ঝাড়া দিলাম। হুডির শুধু সামান্য অংশ বাইরে ছিল, বাকিটা ছিল বরফে ঢাকা। ঝাড়া দিয়ে তাড়াতাড়ি ট্রাকের ভেতরে চলে গেলাম। নতুন একটা সোয়েটার গায়ে দিলাম, তারপর মাফলার মাথায় পেঁচিয়ে আবার বাইরে নামলাম। এবার আমি যে দৃশ্য দেখলাম তা দেখে আরো বেশি অবাক হলাম। আমার ট্রাকের ওপর বরফের স্তূপ ছিল। মনে হলো যেন কেউ ইচ্ছাকৃতভাবে এতগুলো বরফ আমার ট্রাকের ওপর এনে রেখেছে। আমি আমার ট্রাকের থেকে দূরের ট্রাকে তাকালাম। সেটাকে স্বাভাবিক দিনের মতোই বরফ জমেছিল, কিন্তু আমার ট্রাকের ওপর সেই তুলনায় 3 গুণ বেশি বরফ ছিল। আমি তাড়াতাড়ি বরফগুলো সরানোর ব্যবস্থা করলাম। সব বরফ ট্রাক থেকে পরিষ্কার করার পর সেই ইমোশন ডিটেক্টর ক্যামেরাটি বের করলাম। রাতের ফুটেজ আমি দেখতে চাচ্ছিলাম। সেই ফুটেজ দেখার আগে আমি পুলিশকে কল দিয়েছিলাম। তারা আসতে আসতে আমি একা একা ভিডিওটা দেখছিলাম। ভিডিওতে যা দেখলাম তা দেখার পর আমার আর পায়ের নিচে মাটি থাকলো না। ভিডিও দেখতে দেখতে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল। আমি দেখলাম সেই ভিডিওর মধ্যে মেয়েটাকে কোথাও দেখা যাচ্ছে না, শুধুমাত্র আমাকে দেখা যাচ্ছে। আর মেয়েটা যখন যখন আমার কাছে এসেছিল আর আমি দরজা খুলেছিলাম, সেই সময়টুকুর মধ্যেও মেয়েটা কোথাও ছিল না। শুধু দেখা যাচ্ছিল আমি কারোর সাথে কথা বলছি। কার সাথে কথা বলছি সেটা দেখা যাচ্ছিল না। অর্থাৎ মেয়েটার জায়গা একদম ফাঁকা ছিল। কেউ এই ভিডিও দেখলে মনে করবে আমি পাগল, যে নাকি একা একাই কথা বলছিল। অবশ্য মেয়েটা যখন আমার কাছে এসেছিল সেই সময়টুকুতে শুধুমাত্র একটা ছায়া হামাগুড়ির মতো করতে করতে আমার ট্রাকের ড্রাইভিং সিটের নিচে চলে গিয়েছিল। সেটা দেখতে কিছুটা কালো ছিল, শুধু এতটুকুই ক্যামেরাতে ধরা পড়েছিল। এর বাইরে আর কিছু দেখা যাচ্ছিল না আমাকে ছাড়া। তারপর আস্তে আস্তে যখন বরফ পড়তে শুরু করে তখন ক্যামেরার অনেক অংশ জুড়ে বরফে ঢাকা পড়ে যায়। এই দৃশ্য দেখে আমার যেন জবান বন্ধ হয়ে গেল। আমি কিছুতে বিশ্বাস করতে পারছিলাম না যে যেই ছোট্ট সুন্দর মেয়েটার সাথে আমি কথা বলেছিলাম সে কোনো মতেই ক্যামেরাতে ধরা পড়েনি। দেখে শুধুই মনে হচ্ছিল আমি বাতাসের সাথে কথা বলছি। আমার মনে প্রশ্ন জাগলো যে তাহলে ওই কালো ছায়াটা কিসের ছিল? এই ভিডিও ফুটেজ দেখার পর আমার মাথাটা একদম ঘুরিয়ে গেল। রাতে ওই সব যখন আমার সাথে ঘটে তখন আমি যতটা ভয় না পেয়েছিলাম তার চাইতে 100 গুণ বেশি ভয় এই ভিডিও দেখার পর পেয়েছিলাম। আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমি ড্রাইভিং সিটে হেলান দিয়ে বসে পড়লাম। এমন সময় পুলিশ এসে পড়েছিল। পুলিশকে আমি বলেছিলাম যে আমার কাছে একটা ভিডিও আছে, কিন্তু ভিডিও এখন আর পুলিশকে কি দেখাবো? তারা তো আমাকে অসুস্থ না তো পাগল মনে করবে। আমি গাড়ি থেকে নেমে তাদের সাথে কথা বলতে শুরু করলাম। তারা আমার কাছে বারবার ভিডিওটা দেখতে চাচ্ছিল। না দেখিয়ে কোনো উপায় ছিল না। আমি যেরকম ভিডিওটা দেখেছিলাম তারাও ভিডিওটা ঠিক একই রকম দেখতে পেয়েছে। অর্থাৎ আমি নিজে একা একাই কথা বলছিলাম। তারা আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমি কাঁপা কাঁপা কণ্ঠে তাদেরকে ঘটনাটা আবার বললাম। ভিডিওটা তারা নিজের কাছে রাখলো। তারপর আমার দিকে তাকিয়ে শান্তভাবে বলল, আপনি যা বলছেন তা ভিডিওতে ঠিক সেরকম না হলেও এই রাস্তায় আমরা এরকম অনেক কেস পেয়েছি, অনেকের সাথে এরকম হয়েছে। আপনি চিন্তা করবেন না আর সবসময় সতর্ক থাকবেন। এটা বলে তারা ভিডিওটা নিয়ে চলে গেল। আর আমি হতভম্বের মতো হা করে দাঁড়িয়ে রইলাম। আমার তখন প্রচন্ড পরিমাণে ভয় লাগছিল। তারপর আমি সেই রাস্তা থেকে ট্রাক নিয়ে নিজের গন্তব্যে পৌঁছে গেলাম। সারা গন্তব্য আমি এটাই ভাবছিলাম যে ওই দিন রাতে আমার সাথে কি হলো। এরকম অভিজ্ঞতা আমি আর কখনোই পেতে চাই না। এ কারণে হয়তো মেয়েটার চেহারায় আমি কোনো ভয়ের ছাপ দেখতে পাইনি, বরং সে নিজেই আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যে কোনো এক বিপদের মধ্যে আমাকে ফেলতে চায়। ইমরান ভাই, এই ছিল আমার বন্ধুর মামার ভৌতিক ঘটনা। আমার ইমেলটা সিলেক্ট হলে অবশ্যই খুব খুশি হব। সবসময় আপনার কণ্ঠে নিজের পাঠানো একটা ঘটনা শুনতে চেয়েছি, তাই অবশ্যই আমার ঘটনাটা সিলেক্ট করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আরেকটি চমৎকার ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে ফেলুন। আমরা আর কথা না বাড়িয়ে চলে যাব অন্য ঘটনায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের এই ঘটনাটি খুবই চমৎকার হতে চলেছে। আমাদেরকে একজন বাংলাদেশি ভাই তার পাকিস্তানি বন্ধু, যে বন্ধু বাংলাদেশে একজন ট্রাক ড্রাইভার, তার ঘটনা হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজে পাঠিয়েছেন।
ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সাকিব। সাকিব ভাইয়ের বন্ধু, যিনি একজন পাকিস্তানি নাগরিক কিন্তু থাকেন বাংলাদেশে আর পেশা একজন ট্রাক ড্রাইভার, তার ঘটনা পাঠিয়েছেন। তার বন্ধুর নাম মোহাম্মদ ফাওয়াদ জাট। ঘটনাটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে চলুন ভাই তার ভয়েস মেসেজে যা বলেছে তা শুনি। তবে ভাই অনুরোধ করেছেন যে আমরা যেন ভয়েস মেসেজটা প্রচার না করে আমাদের মতো ন্যারেট করে আপনাদেরকে শোনাই। তাহলে চলুন শুনি ভাইয়ের ভয়েস মেসেজে তিনি কি বলেছিলেন। মোহাম্মদ সাকিব ভাই বলেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইমরান ভাই, আমি আপনার একজন নিয়মিত শ্রোতা, তবে আমি ইমেল পাঠানোর বিষয়ে তত একটা বুঝি না, এজন্য হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠাচ্ছি। আমার নাম মোহাম্মদ সাকিব, আমি ঢাকা শহরে থাকি। আজ আমি যে ঘটনাটি আপনাকে শেয়ার করতে যাচ্ছি সেটা ঘটেছে আমার বন্ধুর সাথে। সে একজন পাকিস্তানি নাগরিক কিন্তু বাংলাদেশের ট্রাক চালাচ্ছে প্রায় 6 মাস হলো। তার সাথে একটা ভৌতিক ঘটনা ঘটেছে। ঘটনাটি আমি তার কাছ থেকেই শুনেছি। সে ট্রাক চালাচ্ছে 6 মাস যাবৎ, কিন্তু বাংলাদেশে আছে তার চাইতেও দীর্ঘ সময় ধরে। আমাদের মতো করে বাংলা ভাষায় কথা বলতে না পারলেও সব বোঝে, শুধু বলতে গেলে একটু একটু আটকে যায়, তবে পারে। যাই হোক, ওর নাম মোহাম্মদ ফাওয়াদ জাট, বয়স 27 বছর। সেও ঢাকাতে আছে। ওর সাথে যখন প্রথম এই ভৌতিক ঘটনাটা ঘটে তখন আমাকে সর্বপ্রথম বলে। যাই হোক, আমি কথা না বাড়িয়ে মূল ঘটনাটি বলি। তবে ভাই, আমার অনুরোধ, আপনি ঘটনাটি শোনার পর নিজের মতো করে শ্রোতাদেরকে শোনাবেন। ঘটনাটি আমি ঠিক সেইভাবেই বলি যেভাবে আমার বন্ধু ফাওয়াদ আমাকে বলেছিল। বলছেন মোহাম্মদ ফাওয়াদ জাট ভাই, একবার ঢাকা শহর থেকে প্রায় 500 কিলোমিটার দূরে আমাকে কিছু কাঠের ও লোহার মালামাল নিয়ে পৌঁছে দিতে বলা হলো। আমার সাথে একটা হেল্পার ছিল, আর হেল্পারের নাম ছিল নাহিদ। ঘটনাটা আমার সাথে ঘটে 2007-এর দিকে। আমরা সেই দিন গন্তব্যের উদ্দেশ্যে বিকেল 5টার দিকে রওনা হই। আর হেল্পার নাহিদের বয়স খুব অল্প ছিল, মাত্র 17 বছর। আমাদের সফরটা আনুমানিক 13 থেকে 14 ঘন্টা ছিল। সফরে রওনা হওয়ার পর আমরা মোটামুটি 5 ঘন্টা পার করে ফেলেছিলাম, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ সফর আমাদের শেষ। রাতের 11:30টা বেজে যায়। আমরা ঢাকা শহর থেকে অনেক দূরে চলে যাই। সেখানে পৌঁছানোর পর, অর্থাৎ এত দূর যাওয়ার পর, আমরা এমন এক জায়গায় পৌঁছাই যেখানে 2টা রাস্তা। একটা ওই রাস্তা যেই রাস্তা ধরে আমরা এগোচ্ছিলাম, আর অন্যটা এমন একটা রাস্তা যেখানে বড় বড় গাছ ছিল এবং রাস্তা ছিল ভাঙাচোরা। একটা নদীও বয়ে গিয়েছে, আনুমানিক 40 ফুট চওড়া হবে। আমরা সেই রাস্তা দুটোর শুরুর দিকে ট্রাক থামালাম, কারণ সেখানে একটা ছোট্ট ঝোরের মতো দোকান ছিল, মেকানিকের দোকান। সেই যে নদীটা ছিল, সেই নদীটা এমনি এমনি হয়নি, বরং ওখানে একটা ঝর্ণা ছিল। ঝর্ণা বয়ে ওইখানে নদী সৃষ্টি হয়েছে। আমি ট্রাক সেখানে থামিয়ে দিলাম। জানি না কেন, কিন্তু সেদিন আমার খুব ক্লান্ত লাগছিল। আমি কোনো রকম তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে চাচ্ছিলাম। আমি সামনে গিয়ে ওই মেকানিকের দোকানে ঢুকলাম। খুব ছোট্ট ঝুড়ির মতো একটা দোকান। নাহিদ আমারও সাথেই ছিল। আমি লোকটাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, আমি অমুক জায়গায় যাব, কোন রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো? বৃদ্ধ লোকটা আমাকে প্রথমে ভালো রাস্তার দিকে ইশারা দিয়ে বলল, এই রাস্তাটা একটু দীর্ঘ, কিন্তু এটা ভালো রাস্তা, যেতে দেরি হলেও সুস্থভাবে পৌঁছাতে পারবে। আর গাছপালা ওই ভাঙা রাস্তাটার দিকে ইশারা দিয়ে বলল, এই রাস্তাটা প্রায় 10 কিলোমিটার, এই রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। ঠিকই, কিন্তু এই রাস্তাটা ভালো না, ভাঙাচোরা আছে। শুধু এর জন্য নয়, বরং এমনিতেও এই রাস্তাটা অভিশপ্ত। তাই তোমার উচিত হবে লম্বা রাস্তা ধরে যাওয়া। যে বরাবর তুমি ট্রাক নিয়ে এসেছো সেই বরাবর এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাও। আমি শুধু লোকটার কথা শুনছিলাম, তারপর তাকে ধন্যবাদ জানিয়ে নাহিদকে নিয়ে ট্রাকে উঠে যাই। আমি আর লোকটার কথায় তেমন গুরুত্ব দিলাম না। ভাবলাম রাস্তাটা জায়গায় জায়গায় কিছুটা ভাঙাচোরা হলেও তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। এই ভেবে লোকটার কথা না শুনে আমি ভাঙাচোরা রাস্তাটা দিয়ে সামনে এগিয়ে যেতে শুরু করলাম। নাহিদ আমাকে বলল, ভাই, লোকটা না ওই পাশের রাস্তাটা দিয়ে যেতে বললো, এই রাস্তাটা নাকি ভালো না। আমি ওকে অভয় দিয়ে বললাম, তুই এত ভাবিস না, আমি তো আছি, আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব, কিচ্ছু হবে না। সে তো বুড়ো মানুষ, তার বয়স হয়েছে, এজন্য এরকম কথা বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই বলে আমি ট্রাক চালাতে শুরু করি। 5-7 মিনিট ট্রাক চালানোর পর হঠাৎ ট্রাকের হেডলাইট দুটি বন্ধ হয়ে গেল, কোনোভাবেই জ্বলছিল না। যদিও আমার নিচে নামতে ইচ্ছা করছিল না, কিন্তু হেডলাইটের আলো ছাড়া তো আর রাস্তা চলা যাবে না। তাই বাধ্য হয়ে নাহিদকে সাথে নিয়ে ট্রাক থেকে নিচে নামলাম। ডান পাশের হেডলাইটটা ধরতে না ধরতেই আমার হাতটা জ্বলে গেল, কারণ সেটা খুব গরম হয়ে গিয়েছিল আর আমি বুঝতে পারিনি। সাথে সাথে আমার হাতের কয়েক জায়গায় ঠোসা পড়ে গেল। তাই অপর লাইটটা আমি আর খালি হাতে স্পর্শ করিনি। অনেকক্ষণ চেষ্টা করলাম নেটগুলো ঠিক করার, কিন্তু কোনোভাবেই পারছিলাম না। অবশেষে বাম পাশের লাইটটা ঠিক করতে পারলাম। এমন সময় আমি আর নাহিদ অদ্ভুত শব্দ শুনতে পেলাম। শব্দটা ছিল গোসল করার মতো শব্দ। মনে হচ্ছিল যেন কেউ ওই ঝর্ণায় গোসল করছে। সেই সময়টা ছিল শীতের সময়, রাত তখন 12:30টার উপরে বাজে। গরমের সময় হলেও মানা যেত, কিন্তু শীতের সময় কে ঝর্ণায় গোসল করবে, তাও আবার এত রাতে? আমি আর নাহিদ কিছুটা কৌতূহলী হয়ে পড়লাম। আমরা ট্রাক সেখানে রেখে এদিক ওদিক দেখছিলাম। হঠাৎ আমাদের চোখ পড়লো ঝর্ণার সামনে কিছু মানুষের ওপর। তারা আমাদের চাইতে প্রায় 35 কিংবা 40 ফিট দূরে হবে। আমরা দেখলাম একটা মহিলা আর 3টা বাচ্চা গোসল করছে। মহিলার চুলের রং একদম সাদা হবে হয়তো, কারণ চাঁদের আলোতে যা দেখা যাচ্ছিল তাতে তার চুলের রং সাদা মনে হচ্ছিল।
আর বাচ্চাগুলোর চুলের রং ছিল লালচে। চুল ছাড়া আর আকৃতি মানুষের মতো, এগুলো ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছিল না। চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল না। আমরা দুজনে একটা গাছের পেছনে দাঁড়িয়ে ওই দৃশ্য দেখছিলাম। তবে তাদের কেমন যেন বিভৎস লাগছিল। নাহিদ ছোট মানুষ, ও এসব দেখে খুব বেশি ভয় পেয়ে গেল আর ভয়ে জোরে একটা চিৎকার দিল। চিৎকার দিয়ে সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। নাহিদ চিৎকার দিতে না দিতেই ওই চারজন আমাদের দিকে তাকালো। তাদের সম্পূর্ণ আকর্ষণ আমাদের দিকে চলে এলো। আমি একবার নাহিদের দিকে তাকানোর পর যখন আবার তাদের দিকে তাকালাম, তখন দেখলাম মহিলাটার চোখ একদম সাদা। এত দূর থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছিল তখন। এই অবস্থা দেখে আমারও ভয়ে হাত পা কাঁপতে শুরু করলো। আমি এমনিতে একটু ভীতু মানুষ, সামান্য কিছুতে ভয় পেয়ে যাই। এই অবস্থা দেখে আমি যে কি করব তখন বুঝতে পারছিলাম না। কোনো রকম আল্লাহর নাম নিয়ে নাহিদকে কাঁধে তুলে ট্রাকের দিকে দৌড় দিলাম। খুব কষ্টে নাহিদকে ওর সিটে বসিয়ে দরজা লাগালাম। আর এক দৌড় দিয়ে আমার ড্রাইভিং সিটের দিকে এসে বসে পড়লাম। দরজা লাগিয়ে দিলাম। তাড়াতাড়ি ট্রাক স্টার্ট দেবো এমন সময় দেখলাম তারা চারজন আমাদের ট্রাকের একদম কাছাকাছি এসে পড়েছে। তারা যেন আমাদেরকে ভিতরে দেখতে না পায়, তাই আমি নাহিদকে নিয়ে কোনো রকম নিচে ঢুকে পড়লাম। তারা খুব ভয়ঙ্করভাবে হাসছিল। আমার বোঝা হয়ে গিয়েছে যে এগুলো কোনো মানুষ না। আমি যেন নিঃশ্বাস বন্ধ করে কোনো রকম কুঁজো হয়ে আছি। অনুভব করতে পারলাম তারা ধুমধাম করে সবাই ট্রাকের ছাদে উঠে গেছে। ছাদটা ছিল খোলা, ওপরে ত্রিপাল দিয়ে মালসামানাগুলো ঢাকা। তারা হাসতে হাসতে সেখান থেকে কিছু কাঠের মালসামান নিচে ফেলে দিল। আর একটা বাচ্চা, যে দেখতে খুবই অদ্ভুত আর ভয়ঙ্কর ছিল, সে আমার ট্রাকের সামনের আয়নার সামনে এসে বসে পড়ল। মনে হচ্ছিল যেন কোনো বানরকে মেরে ভেতরের দৃশ্য দেখতে চাচ্ছে। কিন্তু ট্রাকে তখন শুধুমাত্র একটা হেডলাইট জ্বলছিল, এছাড়া আর কোনো রকমের আলো ছিল না। আমি অন্ধকারে নাহিদকে নিয়ে একদম নিচু হয়ে বসেছিলাম। ওই বাচ্চা আর ওকে মারা দেখে আমার যেন এখনই দেহ থেকে প্রাণ বের হয়ে যাবে এমন অবস্থা। ভয়ে কান্না চলে আসছিল। হয়তো নাহিদ এসব দেখলে আবারও চিৎকার করত। আমি মনে মনে শুধু আল্লাহর নাম ডাকছিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট পর সবকিছু শান্ত হয়ে গেল। ওই বাচ্চাটাও আয়নার সামনে থেকে সরে গেল। কিন্তু ভয়ের কারণে আমি তখনও সেভাবে বসেছিলাম নাহিদকে নিয়ে। কেন যেন মনে হচ্ছিল ওই জিনিসগুলো আশেপাশে এখনো আছে, একদম দূরে কোথাও চলে যায়নি। সেভাবে বসে থাকতে থাকতে যখন আর কোনো শব্দ আসছিল না, তখন আস্তে আস্তে মাথা উঠালাম। চারদিকে চেয়ে দেখলাম কেউ নেই, তবে কাছের কিছু মালসামানা পড়ে গেছে। মালসামানাগুলো ওই জিনিসগুলোতে ফেলেছিল। বাইরে নেমে সেই মালসামানা ওঠানোর মতো সাহস আমার আর ছিল না। কোনো রকম গাড়ি স্টার্ট দিয়ে সামনের দিকে এগোতে শুরু করলাম। আমার মনে হলো গাড়ির পেছন থেকে কেউ হাসছে। সাইডের আয়নায় তাকিয়ে দেখলাম ওই 4টা জিনিস আমার ট্রাকের পেছনে পেছনে এমন বিভৎসভাবে দৌড়াচ্ছে যে আমি এক মুহূর্তের জায়গায় 2 মুহূর্ত পর্যন্ত তাদের দিকে তাকিয়ে থাকলে হয়তো হার্ট অ্যাটাক করে মরে যেতাম। ওই ভয়ঙ্কর অবস্থা বলে বোঝানোর মতো নয়। সব জিনিস সবসময় শব্দে বোঝানো যায় না, সেগুলো শুধু অনুভব করার বিষয়। আমি বারবার আল্লাহর নাম ডাকছিলাম। ওই হাসির আওয়াজ আমার শির দাঁড়াবে ঠান্ডা এক শিহরণ নামিয়ে দিল। হঠাৎ আরও কিছুটা সামনে এগোনোর পর বাম পাশের একমাত্র হেডলাইটটা বন্ধ হয়ে গেল, আর আমি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ঢালে চলে গেলাম। এক গাছের সাথে ধাক্কা খেয়ে গাড়ি থেমে গেল। তবে লাইট বন্ধ হওয়ার সাথে সাথেই আমি গাড়ির গতি কমিয়ে দিয়েছিলাম, তাই প্রচণ্ডভাবে ধাক্কা খেতে পারেনি। কিন্তু গাড়ি এখন যেভাবে রাস্তায় ঢালে পড়ে গিয়েছিল সেটা আমাদের পক্ষে ওঠানো আর কোনোভাবেই সম্ভব নয়। এমন সময় নাহিদ জ্ঞান ফিরে পেল। ও বুঝতে পারলো যে গাড়িটা কাত হয়ে আছে। কোনো রকম আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি সবার আগে ওর মুখ চেপে ধরলাম। বললাম, একদম শব্দ করিস না আর ভয় পাস না। যদিও তখন আমার নিজের সারা শরীর ভয় কাঁপছিল। আমি কতটুকু বলতেই নাহিদ বুঝতে পেরেছিল যে বিপদ এখনো পুরোপুরি কাটেনি। ভয়েও আমার বুকের মধ্যে মুখ গুজে আমাকে ধরে রাখলো। এমন সময় আবার ওই হাসির আওয়াজ শুনতে পেলাম। হাসিটা ধীরে ধীরে কান্নায় পরিণত হয়ে গেল। আমার মনে হলো আমাদের গাড়ির পেছন দিকে কেউ দাঁড়িয়ে আছে। এমনটা মনে হওয়ার সাথে সাথে গাড়ি নিয়ে একটা ঝাঁকুনি খেলো। যদিও গাড়ি ঝাঁকুনি খাওয়ার কোনো প্রশ্নই ছিল না। ভয়ে আমারও এমন অবস্থা হয়েছে যে পারছি না নাহিদকে এখানে একা রেখে দৌড়ে পালিয়ে যাই। কিন্তু ওর হাতটা শক্ত করে ধরে রেখেছিলাম। ও যেমন আমাকে পেয়ে কিছুটা নিরাপদ মনে করছিল, আমিও ঠিক সেরকম ওকে পেয়ে কিছুটা আশার আলো দেখতে পাচ্ছিলাম। কারণ এরকম পরিস্থিতিতে আমি একা থাকলে হয়তো মরে যেতাম। এখন তো তাও 2 জন মানুষ একসাথে আছি। আমি আবারও নাহিদকে ফিস করে বললাম সিটের মধ্যে একদম যতটা পারে নেতিয়ে থাকতে, কারণ আমাদের এখন এখান থেকে বের হওয়া অসম্ভব। কোনো একটা খারাপ জিনিস আশেপাশে আছে, আর ট্রাক এখন ঢাল থেকে ওঠানো সম্ভব নয়। তখন আমি যা খেয়াল করলাম তা হয়তো নাহিদ দেখলে আবার চিৎকার করত, আর তার এবারের চিৎকারই হতো আমাদের দুজনের জীবনের শেষ। নাহিদ আমার বুকের মধ্যে ওর মুখ গুজেছিল। আমি নিচু হয়ে বসে থেকে শুধু কোনো রকম চোখ দিয়ে দেখছিলাম গাড়ির সামনের আয়নার দিকে। তখন আমি দেখলাম একটা কালো মানুষের মতো কিছুটা দেখতে গাড়ির চারপাশ দিয়ে ঘোরাঘুরি করছে। তার উচ্চতা এত বেশি ছিল যে হাঁটু দেখা যাচ্ছিল ট্রাকের আয়না দিয়ে, আর ওপরের অংশ দেখা যাচ্ছিল না। এটা দেখে আমার যেন কেমন হাত পা অবশ হয়ে যাচ্ছিল। নাহিদকে জড়িয়ে ধরে রেখেছিলাম, কিন্তু হাত পা অসাড় হয়ে আসার কারণে আপনা আপনি হাত ছুটে গেল। কিন্তু নাহিদ একটু শক্ত করলো না আর আমাকে ছাড়লো না। ওই জিনিসটা প্রায় 3 বার ট্রাকে চক্কর লাগিয়েছিল, তবে তার পায়ের কোনো শব্দ ছিল না। রাত তখন প্রায় 2টা। আমি ভোর হওয়ার অপেক্ষা করছিলাম।
শুধুমাত্র ভোর হলে এখান থেকে হয়তো বেঁচে ফেরা সম্ভব হবে। আবহাওয়া আজ পর্যন্ত আমাদেরকে এভাবে লুকিয়ে থেকে নিজেদেরকে বাঁচাতে হবে ওই জিনিসগুলোর হাত থেকে। এছাড়া কোনো রাস্তা ছিল না। আমি চোখ বন্ধ করে এক মনে আল্লাহকে ডাকতে থাকলাম। মনে মনে বললাম, হে মাবুদ, আজ প্রাণ বাঁচাও, 2টা রোজা রাখবো। বারবার এগুলো বলছিলাম আর আমার চোখের পানি চলে এসেছিল ভয়ে। প্রায় আধা ঘন্টার মতো সময় পার হলে ওই জিনিসগুলো আলাপচারিতা একদম বন্ধ হয়ে গেল। আমি মনে মনে আফসোস করছিলাম যে কেন ওই বৃদ্ধ লোকটার কথা শুনলাম না। আমি একটা বাচ্চার জীবনও ঝুঁকির মধ্যে ফেললাম। ও আমাকে একবার বলেছিল যে বুড়ো লোকটা তো আমাদেরকে এই রাস্তা দিয়ে যেতে নিষেধ করেছেন, কিন্তু আমি ওর কথায় কোনো পাত্তা দেইনি। আমার নাম নিতে নিতে কখন যে চোখে ঘুম নেমে এসেছিল জানি না। সূর্যের আলো গাড়ির মধ্যে পড়লে ঘুম ভাঙে আমার। আমি আচমকা চমকে উঠি, আমার শরীর একটা ঝাঁকুনি লাগে। এ কারণে নাহিদেরও ঘুম ভেঙে যায়। ওর চোখে নিচে কালো হয়ে গিয়েছিল। আমাকে ফিস ফিস করে বলল, ভাই সকাল হয়ে গেছে, আমরা কি বেঁচে গেছি? ওই জিনিসগুলো কি চলে গেছে? আমি ওর হাত দুটো জড়িয়ে ধরে বললাম, নাহিদ তুই আমাকে মাফ করে দে, আমার একটুখানি অসাবধানতার কারণে তোর জীবন ঝুঁকিতে ফেলে দিয়েছিলাম। ও আমাকে জড়িয়ে ধরলো। তারপর আমরা আস্তে আস্তে একটু সাহস সঞ্চার করে গাড়ির বাইরে দেখলাম আমাদের গাড়িটা অনেক পাকা হয়েছিল। একটা লম্বা গাছের সাথে ঠেস খেয়ে আটকে গিয়েছিল। আমি কোনো রকম গাড়ি থেকে বের হলাম, তারপর নাহিদ বের হলো। দুজনে একসাথে মিলে আশপাশে খোঁজ করে কিছু মানুষকে জোগাড় করলাম। তারা সবাই মিলে টানা 3 ঘন্টা অক্লান্ত চেষ্টার পর গাড়িটা রাস্তায় ওঠাতে সফল হয়। আমরা সবার ধন্যবাদ আদায় করি। সেখানে আরো একজন বৌদ্ধ লোক ছিল। তিনি আমাকে কিছুটা রাগ করে বললেন, আসার সময় কি তুমি এই রাস্তার মুখে কোনো দোকান দেখেছিলে? আমি বললাম, জি দেখেছিলাম, আর উনি আমাদের এই রাস্তা দিয়ে আসতে নিষেধ করেছিলেন। তারপর বৃদ্ধ লোকটা বলল, তোমরা জওয়ান মানুষ, তোমাদেরকে আর বুড়োদের কথা গায়ে লাগে? অবশ্যই বৃদ্ধ লোকটা কেন এই কথা বলছিল তা আমি বুঝতে পারছি তখন। তাই আমি চুপ করে তার কথা শুনছিলাম। তারপর তিনি আমাকে একটু রাগারাগি শেষে মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন এবং বললেন যে আমি যেন ভবিষ্যতে এসব জিনিসগুলো আর অবহেলা না করি, বড়দের কথা শুনিও মেনে চলি। তারপর সেদিনের মতো আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে নাহিদকে নিয়ে গন্তব্যের দিকে রওনা দিয়ে দিই। দীর্ঘ সময়ের পর অবশেষে গন্তব্যস্থলে পৌঁছে মালামাল বুঝিয়ে দিই। অবশ্য কিছু কাঠের জিনিসের জন্য কথা শুনতে হয়েছিল। বুঝিয়ে বলার পরেও তারা বিশ্বাস করেননি। যাই হোক, আমরা আবার ঢাকায় ফিরে আসি। নাহিদের টানা 10 দিন প্রচণ্ড জ্বর থাকে। আমার শরীর যদি অসুস্থ ছিল না, কিন্তু গলার মধ্যে কিছু আছরের দাগ ছিল। তবে জান নিয়ে ফিরে আসতে পারার জন্য ওই 2টা রোজা রাখি আমি। নাহিদ টানা 10 দিন জ্বরে ভোগে। ইমরান ভাই, এই ছিল আজকের ভিডিওর আরও একটি চমৎকার ঘটনা। পাকিস্তানের ফাওয়াদ জাট ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই লিখে ফেলুন। আমার কাছে তো এখন ভয়ের মনে হয়েছে, বিশেষ করে মধ্যরাতে ঝর্ণায় গোসল করার ব্যাপারটা। যাক, এখন আমরা চলে যাব আমাদের আজকের ভিডিওর শেষ ভয়ের দিকে, অর্থাৎ শেষ ঘটনায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই শেষ ঘটনার জন্য সিলেক্ট হওয়া ইমেলটি পড়তে। শেষ ঘটনার জন্য সিলেক্ট হওয়া ইমেলটি আমাদেরকে পাঠিয়েছেন তেঁতুলিয়া থেকে একজন ভাই। ভাইয়ের নাম হাসান হাওলাদার। ঘটনাটি তার নিজের সাথে ঘটেছিল। তাহলে চলুন কথা না বাড়িয়ে হাসান হাওলাদার ভাইয়ের ঘটনাটি তার ইমেল পড়ে জানা যাক। হাসান ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এভাবেই ভালো থাকুন সব সময়। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইমরান ভাই, আমি তেঁতুলিয়া থেকে লিখছি। আমার নাম মোহাম্মদ হাসান হাওলাদার। ঘটনাটি আমার সাথে ঘটেছিল, যা আজ আপনাকে শেয়ার করব। তার আগে বলে নেই যে আমি আপনার একজন নিয়মিত শ্রোতা ও সাবস্ক্রাইবার। সবসময়, বিশেষ করে ঘুমোতে যাওয়ার আগে আপনার ঘটনা না শুনলে আমার ঘুম আসে না। আজকে আপনাকে 2টি ঘটনা লিখে পাঠাতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। তবে জানি না যে ভিডিওটি আসলে সিলেক্ট হবে কিনা। তবে যাই হোক ইমরান ভাই, আমার ইচ্ছা ছিল লিখে পাঠানোর, তাই পাঠিয়ে দিলাম। তবে ঘটনাটি আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে রেখে শ্রোতাদেরকে শোনাবেন। যদিও ঘটনাটা ভয়ঙ্কর, তবে আপনার মুখ থেকে আমার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করতে পারলে সত্যি আমার ভালো লাগবে। যাই হোক, আমি বেশি কথা না বাড়িয়ে সোজা মূল ঘটনায় চলে যাই। ওই দিন যা হয়েছিল তা আপনাকে বলি। বলছেন মোহাম্মদ হাসান হাওলাদার, এই বিশাল লোহার বাক্সটা, মানে আমার ট্রাকটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই আজ প্রায় 3 বছর হতে চলল। গ্রামের সাদামাটা জীবন ছেড়ে এই পেশায় এসেছিলাম শুধু 2টো মানুষের মুখের দিকে তাকিয়ে। আমার স্ত্রী মালা আর আমাদের 5 বছরের মেয়ে টুনি। ওদের একটা ভালো জীবন দেব, টুনির পড়াশোনার খরচ জোগাবো, মালার শখ আহ্লাদ পূরণ করব। এই স্বপ্নগুলো ছিল আমার জ্বালানি। এই স্টিয়ারিং হুইলটা যখন ধরি তখন শুধু একটা গাড়ির চালক থাকি না, হয়ে যায় একটা পরিবারের একমাত্র আশার আলো। দিনের পর দিন, রাতের পর রাত একা একা হাইওয়েতে কাটিয়েছি। প্রথম খুব কষ্ট হতো। বাড়ির জন্য মন কেমন করতো। টুনির মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠত। রাতের অন্ধকারে যখন চারপাশটা নিস্তব্ধ হয়ে যেত, ইঞ্জিনের একটানা ভো ভো শব্দ ছাড়া আর কিছুই শোনা যেত না, তখন বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা লাগতো। কিন্তু ধীরে ধীরে এই একাকিত্ব আমার সয়ে গিয়েছিল। আমি মনে মনে নিজেকে বুঝিয়েছিলাম এই ত্যাগটা ওদের জন্যই করছি। আমার মন মানসিকতা বরাবরই খুব বাস্তববাদী। অন্য ড্রাইভারদের মুখে কত ভৌতিক গল্প শুনেছি। কেউ দেখেছে রাতের রাস্তায় সাদা শাড়ি পরা নারী দাঁড়িয়ে আছে, কেউ শুনেছে বাচ্চার কান্নার আওয়াজ,
আবার কেউ কেউ তো দাবি করে বসে যে তাদের ট্রাকে নাকি অশরীরী সহযাত্রী উঠেছে। আমি সব শুনে হাসতাম, ভাবতাম সারাদিনের ক্লান্তি আর এই একঘেয়ে জীবন এসবই মানুষের মাথায় অদ্ভুত সব কল্পনার জন্ম দেয়। আমার কাছে এই ট্রাকটাই ছিল আমার দুনিয়া। এর প্রতিটি নাট বল্টু, ইঞ্জিনের প্রতিটি শব্দ আমার চেনা। এর ক্যাবিনের ভেতর ডিজেলের গন্ধ, আমার ছেড়ে যাওয়া বেড়ির টুকরো আর পানের পিক ফেলার দাগ, সবকিছু নিয়ে এটা ছিল আমার দ্বিতীয় ঘর। আমি ভাবতাম এই লোহার তৈরি দুর্গে আমার আবার কিসের ভয়? বাইরের দুনিয়া থেকে এটা আমাকে সুরক্ষিত রাখে। বিপদ যদি আসে তবে তা হবে অন্য কোনো বেপরোয়া গাড়ি বা রাস্তার কোনো ডাকাত দল, কোনো অদৃশ্য শক্তি নয়। আমি জানতাম আমার সবচেয়ে বড় ভয় হলো সময় মতো মাল পৌঁছে দিতে না পারা, অথবা কোনো অ্যাক্সিডেন্টে পরিবারের স্বপ্নগুলোকে চুরমার করে দেয়া। এর বাইরে অন্য কোনো ভয়কে আমি কোনোদিন পাত্তা দেইনি। কিন্তু আমি জানতাম না আমার এই দৃঢ় বিশ্বাস আর বাস্তববাদী চিন্তাভাবনার দেয়ালে খুব শীঘ্রই এমন এক ধাক্কা লাগতে চলেছে যা আমার পুরো অস্তিত্বকে নাড়িয়ে দেবে। আমি ভাবতেও পারিনি যে এই চেনা হাইওয়ে, এই বিশ্বস্ত ট্র্যাকটা একদিন আমার জন্য সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়াবে। সেদিন ছিল আর 5টা সাধারণ দিনের মতোই। চট্টগ্রামের এক বড় ব্যবসায়ীর বাড়ির কিছু পুরনো আসবাবপত্র আর ঘরোয়া জিনিসপত্র নিয়ে আমাকে যেতে হবে খুলনার দিকে। কাজটা বেশ ভালো ছিল, ভাড়াও পেয়েছিলাম মনের মতো। মালের মালিক ভদ্রলোক বেশ অমায়িক। মাল তোলার সময় বারবার বলেছিলেন, রতন ভাই সাবধানে নিয়ে যাবেন, এগুলো শুধু জিনিসপত্র নয়, আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে এর সাথে। আমি তাকে ভরসা দিয়েছিলাম, আপনি একদম চিন্তা করবেন না, আপনার জিনিস আমার কাছে আমানত। দুপুর নাগাদ মাল তোলা শেষ হলো। আমি টুনি আর মালার সাথে ফোনে কথা বলে নিলাম। টুনির আবদার ছিল ফেরার সময় ওর জন্য একটা বড় দেখে লাল রঙের গাড়ি নিয়ে আসতে হবে। ওর কথা শুনে আমার সব ক্লান্তি দূর হয়ে গেল। মনটা বেশ ফুরফুরে ছিল। ঠিক করলাম সারা রাত একটানা চালিয়ে ভোরের আলো ফোটার আগেই গন্তব্যে পৌঁছে যাব। যাত্রা শুরু হলো। দুপুরের ঝকঝকে রোদ, রাস্তার ধারে সবুজ গাছপালা আর গাড়ির স্পিকারে বাজতে থাকা পুরোনো দিনের গান, সবকিছু মিলিয়ে পরিবেশটা বেশ মনোরম ছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। আমি একটা ধাবায় থেমে রাতের খাওয়াটা সেরে নিলাম। ধাবার মালিক আমার পরিচিত। চা খেতে খেতে সে জিজ্ঞেস করলো, রতন ভাই আজ রাতে এই রাস্তায় যাবেন একা একা? আমি হেসে বললাম, আরে চাচা, আমার তো এটাই কাজ, ভয় পেলে চলবে নাকি? সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সাবধানে যেও বাবা, রাস্তাটা ভালো না, বিশেষ করে সামনের ওই জঙ্গল ঘেরা এলাকাটা। আমি তার কথায় বিশেষ গুরুত্ব না দিয়ে আবার আমার বাহনে চেপে বসলাম। রাত বাড়ার সাথে সাথে চারপাশটা দ্রুত বদলাতে শুরু করলো। ঝলমলে শহর আর লোকালয় পেছনে পড়ে রইল। এখন আমার সামনে শুধুই নিকশ কালো অন্ধকার আর পিচ ঢালা রাস্তার উপর হেডলাইটের দুটো আলোর রেখা। আকাশটাও মেঘলা করে এলো। টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো, যা কিছুক্ষণের মধ্যেই ঝুম বৃষ্টিতে পরিণত হলো। ওয়াইপারগুলো অবিরাম কাছের উপর থেকে জল সরাচ্ছে, কিন্তু বাইরের অন্ধকার যেন আরো ঘন হয়ে উঠছে। রেডিওর ফ্রিকোয়েন্সিও ঠিক মতো কাজ করছিল না, শুধু একটা ঘর ঘর শব্দ ভেসে আসছিল। গাড়ির আনাগোনাও প্রায় নেই বললেই চলে। মনে হচ্ছিল এই বিশাল পৃথিবীতে এই মুহূর্তে শুধু আমি আর আমার ট্র্যাকটাই জেগে আছি। ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। সেই চিরচেনা একাকিত্বটা আবার আমাকে গ্রাস করতে শুরু করলো। তবে এবার যেন তার সাথে মিশেছিল একটা অজানা অস্বস্তি। চারপাশের এই অস্বাভাবিক নিস্তব্ধতা আর অন্ধকারের পর্দা ভেদ করে আমার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। এই অনুভূতিটা আমার কাছে একেবারে নতুন ছিল। রাত তখন প্রায় 2টো। আমি সেই জঙ্গল ঘেরা এলাকাটা দিয়ে যাচ্ছিলাম। বৃষ্টির দাপট কিছুটা কমেছে, কিন্তু চারদিকে একটা ঘন কুয়াশার চাদর বিছিয়ে আছে। হেডলাইটের আলো সেই কুয়াশা ভেদ করে খুব বেশি দূর যেতে পারছে না। চারপাশটা কেমন যেন ভুতুড়ে রকমের শান্ত। হঠাৎ করে আমার খেয়াল হলো ক্যাবিনের ভেতরটা কেমন যেন অস্বাভাবিক ঠান্ডা লাগছে। বাইরে বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু এই ঠান্ডাটা তেমন নয়। এই যেন হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দেয় একটা হিমশীতল স্রোত। আমি গাড়ির হিটারটা চালিয়ে দিলাম, কিন্তু কোনো লাভ হলো না। ঠান্ডাটা কমার বদলে যেন আরো বাড়তে লাগলো। এরপরে আমি গন্ধটা পেলাম। ডিজেলের তীব্র গন্ধ ছাপিয়ে একটা অদ্ভুত ভ্যাপসা পচা জলের গন্ধ আমার নাকে এসে লাগলো। মনে হচ্ছিল যেন কোনো পুরনো শ্যাওলা ধরা পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, কিন্তু এই জঙ্গলের মধ্যে তেমন কিছু থাকার কথা নয়। আমি কাজটা সামান্য নামিয়ে বাইরের তাজা বাতাস নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম গন্ধটা বাইরে থেকে নয়, আসছে ক্যাবিনের ভেতর থেকেই। আমার বুকের ভেতরটা প্রথমবার ছ্যাদ করে উঠল। আমি নিজেকে বোঝালাম হয়তো কোনো মরা জীবজন্তু কাছাকাছি কোথাও পড়ে আছে, তারই গন্ধ হবে, কিন্তু মন মানছিল না। আমি গানটা আরো জোরে চালিয়ে দিলাম, নিজের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য। ঠিক তখনই একটা ঘটনা ঘটলো। আমার ড্যাশবোর্ডে রাখা হনুমানজির ছোট্ট মূর্তিটা, যেটা আমি আঠা দিয়ে শক্ত করে লাগিয়ে রেখেছিলাম, সেটা ঢং করে একটা শব্দ করে আমার কোলের উপর এসে পড়লো। আমার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। গাড়িটা রাস্তার এক পাশে দাঁড় করিয়ে নিলাম। কাপা কাপা হাতে মূর্তিটা তুলে আবার আগের জায়গায় রাখতে গিয়ে দেখলাম সেখানের আঠাটা একদম ভেজা, যেন কেউ জল দিয়ে ওটাকে তুলে ফেলেছে। আমার শরীরটা কেমন যেন অবশ হয়ে আসছিল। আমি ডান দিকের লুকিং গ্লাসে চোখ রাখলাম। কুয়াশার মধ্যে দিয়ে আবছা ভাবে পেছনের রাস্তাটা দেখা যাচ্ছে। হঠাৎ আমার মনে হলো আমার ঠিক পেছনের সিটে, যেখানে আমি আমার ব্যাগ আর জলের বোতল রাখি, সেখানে যেন একটা ছায়ামূর্তি বসে আছে। আমি চমকে উঠে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম।
কিন্তু না, সেখানে কিছুই নেই। আমার ব্যাগটা ঠিক আগের মতোই রাখা আছে। আমি ভাবলাম হয়তো আমার চোখের ভুল, সারা রাত গাড়ি চালানোর ফলে হয়তো হ্যালোসিনেশন হচ্ছে। আমি চোখ মুখে জলের ঝাপটা দিলাম, নিজেকে শক্ত করে বললাম, রতন, ভয় পাবে না, কিচ্ছু না ওসব। কিন্তু আমি যখন আবার সামনের দিকে তাকালাম, উইন্ডশিল্ডের কাছের বাইরে হেডলাইটের আলোয় একটা আবছা প্রতিবিম্ব দেখলাম। আমার পাশে কো ড্রাইভারের সিটে কেউ একজন বসে আছে। আমি সরাসরি পাশে তাকাতে সাহস পেলাম না। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, হার্টবিট এত জোরে চলছে যে মনে হচ্ছে কানের পর্দা ফেটে যাবে। আমি বুঝতে পারছিলাম আমি এই ট্রাকে আর একা নই। আমার সারা শরীর যেন বরফের মতো জমে গিয়েছিল। আমি স্টিয়ারিং হুইলটা এত জোরে আঁকড়ে ধরেছিলাম যে আঙুলের কাঠগুলো সাদা হয়ে গেছে। আমার সাহস হচ্ছিল না পাশে তাকানোর। আমি শুধু সামনের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু আমার সমস্ত মনোযোগ পড়ে আছে পাশের খালি সিটটার দিকে। সেই পচা ভ্যাপসা গন্ধটা এখন আরো তীব্র হয়েছে। ঠান্ডাটা অসহনীয় পর্যায়ে চলে গেছে। আমার দাঁতে দাঁত লেগে ঠক ঠক করে কাঁপছিল। আমি মনে মনে সব দোয়া দরুদ, সব মন্ত্র যা জানতাম সব পড়তে শুরু করলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো স্বর বেরোচ্ছিল না। মনে হচ্ছিল আমার গলাটা কেউ যেন পেছন থেকে চেপে ধরেছে। হঠাৎ করে গাড়ির রেডিওটা বিকট শব্দ করে চালু হয়ে গেল। কোনো স্টেশন চলছিল না, শুধু একটা তীক্ষ্ণ কান ফাটানো স্ট্যাটিক নয়েজ। আমি পাগলের মতো রেডিওটা বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু কোনো সুইচ কাজ করছে না। গাড়ির হেডলাইটগুলো দপ করে জ্বলতে নিভতে শুরু করলো। এই আলো আধারের খেলায় আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আমার পাশের ছায়ামূর্তিটা আরো ঘন হচ্ছে। একটা হিমশীতল অনুভূতি আমার ডান কাঁধে এসে ঠেকলো, যেন কেউ বরফের মতো ঠান্ডা ভেজা একটা হাত আমার কাঁধে রেখেছে। সেই স্পর্শে আমার পুরো শরীর জুড়ে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। প্রচন্ড ভয় আর আতঙ্কে চিৎকার করার জন্য মুখ খুললাম, কিন্তু একটা গঙ্গানির মতো শব্দ ছাড়া আর কিছুই বের হলো না। আমি বাধ্য হলাম পাশে তাকাতে। যা দেখলাম সেই দৃশ্য আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি ভুলতে পারবো না। আমার পাশে বসে আছে একটা অবয়ব। সেটা মানুষ নাকি অন্য কিছু আমি জানি না। শীর্ণ একটা দেহ, পরনে ছেঁড়া নোংরা কাপড়, যা থেকে অনবরত জল ঝরছে। তার জট পড়া চুল মুখের উপর এসে পড়ছে। সেই চুলের ফাঁক দিয়ে যে দুটো চোখ দেখা যাচ্ছে সেখানে কোনো মনি নেই, শুধু দুটো দগদগে সাদা গর্ত, যা থেকে যেন একটা শীতল আগুন ঠিকরে বেরোচ্ছে। তার চামড়া ফ্যাকাশে ফোলা ফোলা, যেন অনেকদিন ধরে জলে ডুবেছিল। মুখটা হা করে আছে, কিন্তু কোনো শব্দ নেই, শুধু সেই পচা জলের গন্ধ আর তীব্র ঠান্ডা তার পুরো অস্তিত্ব জানান দিচ্ছে। সে ধীরে ধীরে তার মাথাটা আমার দিকে ঘোরালো। সেই শূন্য দৃষ্টি আমার চোখের দিকে নিবদ্ধ হলো। আমার মনে হলো আমার পুরো সত্তা, আমার আত্মা, সবকিছু যেন ওই দুটো সাদা গর্তের মধ্যে হারিয়ে যাচ্ছে। আমার শ্বাস বন্ধ হয়ে এলো, আমার চোখের সামনেটা অন্ধকার হয়ে গেল। জ্ঞান হারানোর আগে আমি শুধু একটা জিনিসই অনুভব করেছিলাম, আমার ট্রাকের স্টিয়ারিংটা আমার হাত থেকে ছুটে যাচ্ছে আর একটা বিকট শব্দে সবকিছু থেমে যাচ্ছে। আমার শেষ চিন্তা ছিল টুনি আর মালার মুখ। আমার যখন জ্ঞান ফিরল, আমি নিজেকে একটা হাসপাতালের বিছানা আবিষ্কার করলাম। মাথার উপর বন বন করে ফ্যান ঘুরছে, পাশে বসে মালা আমার হাতে হাত বুলিয়ে কাচ্ছে। আমাকে ওই অবস্থায় দেখে প্রথমে সে চমকে উঠল, তারপর ডাক্তারের জন্য চিৎকার করে ছুটে গেল। আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। আমার সারা শরীর ব্যথায় টনটন করছিল আর প্রচন্ড জ্বর। পরে জানতে পেরেছিলাম হাইওয়ে পেট্রোলের একটি দল ভোরের দিকে আমাকে উদ্ধার করে। আমার ট্রাকটা রাস্তার পাশে একটা বড় গাছের সাথে ধাক্কা লাগা অবস্থায় ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে আমার তেমন কোনো বড় আঘাত লাগেনি, শুধু মাথায় সামান্য চোটে আর প্রচন্ড শক খেয়েছিলাম। সবাই ভেবেছিল আমি হয়তো ঘুমিয়ে পড়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিলাম। আমি কাউকে বোঝাতে পারিনি বা বোঝানোর মতো অবস্থায় ছিলাম না যে সেদিন রাতে আমার সাথে কি ঘটেছিল। প্রথম কয়েকদিন আমি ঘোরের মধ্যে ছিলাম। যখনই চোখ বন্ধ করতাম, সেই দুটো সাদা গর্তওয়ালা চোখ, সেই ভেজা ফোলা শরীরটা আমার চোখের সামনে ভেসে উঠত। আমি ঘুমের মধ্যে চিৎকার করে উঠতাম, ভয়ে কাঁপতে থাকতাম। আমার স্ত্রী, আমার পরিবার আমার অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়েছিল। বাড়ি ফেরার পর আমার অবস্থা আরো খারাপ হলো। আমি ঘর থেকে বের হতে ভয় পেতাম, একা থাকতে পারতাম না। রাতে অন্ধকার আমার কাছে ছিল বিভীষিকার মতো। সামান্য জলের শব্দেও আমি চমকে উঠতাম। যে ট্রাকটাকে আমি আমার দ্বিতীয় ঘর ভাবতাম, সেটার দিকে তাকাতেও আমার ভয় করত। ওটাকে বিক্রি করে দেওয়া হলো। আমি পুরোপুরি কাজ ছেড়ে দিয়েছিলাম। সবাই আমাকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলতো। তারা ভাবতো আমি হয়তো মানসিক ভারসাম্য হারিয়েছি, কিন্তু আমি জানতাম আমি যা দেখেছি তা কোনো কল্পনা ছিল না। ওটা ছিল বাস্তব, আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর বাস্তব। ধীরে ধীরে অনেক মাস পর মালা আর টুনির ভালোবাসা আর যত্নে আমি একটু একটু করে সুস্থ হতে শুরু করলাম। আমি বুঝতে পারলাম আমাকে ওদের জন্য বাঁচতে হবে। আমি ভয়কে জয় করতে পারবো না, কিন্তু ভয়কে সাথে নিয়েই আমাকে বাঁচতে শিখতে হবে। আমি গ্রামের একটা দোকানে ছোটখাটো একটা কাজ নিলাম। এখন আমার জীবন আর আগের মতো নেই। রাতের হাইওয়ের উন্মাদনা নেই, বিশাল স্টিয়ারিং হুইল হাতে নিয়ে ছুটে চলা নেই। আছে শুধু দিনের আলোয় শান্ত সাধারণ এক জীবন। মাঝে মাঝে এখনো রাতের বেলা ঘুমের মধ্যে সেই আতঙ্কটা ফিরে আসে, কিন্তু আমি এখন আর চিৎকার করি না। আমি উঠে বসে জল খাই, জানালার বাইরে তাকিয়ে থাকি আর ভাবি এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে
যা আমাদের জ্ঞান, আমাদের যুক্তির বাইরে। সেই রাতের ঘটনাটা আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, আমার পেশা, আমার সাহস, আমার রাতের ঘুম। কিন্তু আমাকে একটা জিনিস শিখিয়ে দিয়েছে, জীবন কতটা মূল্যবান। আমি প্রাণে বেঁচে ফিরে এসেছি, আমার পরিবারের কাছে আছি, এটাই আমার সবচেয়ে বড় সত্যি। সেই অশরীরই হয়তো আমাকে ভয় দেখিয়েছিল, কিন্তু আমার বেঁচে থাকার ইচ্ছেটাকে কেড়ে নিতে পারেনি। সেই ভয়টা এখন আমার জীবনেরই একটা অংশ, একটা গভীর ক্ষতের মতো, যা হয়তো কোনোদিনও পুরোপুরি শুকোবে। শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের কিছু রহস্যময় ভয়ের আবরণে ঢাকা কিছু ভৌতিক ঘটনাগুলো শুনে আপনাদের কেমন লাগলো, কোন ঘটনাটি আপনাদের সবচেয়ে বেশি চমকে দিয়েছে, তা অবশ্যই নিচে কমেন্টে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদেরকে আগামীর ঘটনা বাছাই অনুপ্রাণিত করে, তাই নিজের মতামত জানাতে ভুলবেন না। আমরা আবার দেখা করব নতুন কোনো রহস্যময় চরিত্রের ঘটনা নিয়ে, আরও ভয়ঙ্কর, আরও টানটান উত্তেজনায় ভরপুর এক নতুন পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের যত্ন নেবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। আপনার একটুখানি শেয়ার হয়তো অন্য কারো রাতটাকে আরও রোমাঞ্চকর করে তুলবে। আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।